এবার শুনতে পাচ্ছ? সুতরাং সবাই হাত তোলো। আমি দেখতে পেয়েছি অনেকের নাম, অমলেন্দু, তারপর অলিভিয়া, তারপর আরো সায়নদীপ, অদিতি, এইবার চলে এসেছে পল্লবী, হিমাংশু, সৌমিকা, জেসি বোসের, রামানুজন, পল্লবী, সৌমেন, প্রচুর প্রচুর প্রচুর, সোম, শুক্র, রামানুজন, প্রীতম, রামানুজন, শ্রেয়সী, রামানুজন। শ্রেয়সীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল এবং খুব ভালো লেগেছিল। অমলেন্দুর সঙ্গে দেখা হয়েছিল। অদিতির আঁকা ছবি পেয়েছিলাম, মনে আছে অদিতির ছবিটা অধ্যয়নের এখন যে ম্যাডামের চেম্বারের পেছনে রাখা আছে। কালকের ছবিটার মধ্যে দেখছিলাম যে অমলেন্দুর সেই পাখিটা আছে, একটা পাখি গিফট করেছিল। শ্রেয়সীর ছবিটা এই ডান দিকে ছিল, সেই ছবিটা আসেনি। তোমাদের বাকি অনেকের অনেক কিছু ছোট ছোট থেকে এবং বড় সব কিছু অধ্যয়নের মধ্যে রাখা থাকে, তোমরা যখন আসবে তখন দেখতে পারবে। সাজুর দেওয়া বুদ্ধ আমার ঘরের মধ্যে আছে। আহ রামানুজান, শ্রেয়সী, রামানুজান, ফিরোজ। আচ্ছা, এবার তোমাদের মোটামুটি দুটো জিনিসে ডিসকাশন একটু জাস্ট চলে আসি। চ্যাটটা আমার তো অভ্যাস নেই এখানে যে চ্যাট একদম পুরো নিচে নেমে যেতে থাকে। রামানুজন ব্যাচ অসীমা, রামানুজন ব্যাচ মনীষ, মনীষ, মৃন্ময়। মনীষের বাড়ি কুচবিহারে, তাই তো মনীষ? এবং মনীষ পেশায় শিক্ষক। আহ সায়নদীপ, মনীষ, রামানুজন ব্যাচ, কৃষ্ণা। আচ্ছা, কৃষ্ণা তরফদার, একদম ডেফিনেটলি ডেফিনেটলি। কৃষ্ণা নামটার মধ্যে সমস্যা হচ্ছে যে কৃষ্ণা না কৃষ্ণ বোঝা যায় না, সুতরাং কৃষ্ণা, কৃষ্ণ তরফদার, তোমাকে মানে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আলমগীর, কৃষ্ণেন্দু, সব এবার ব্যাচের নাম বলছে, মানে কেউ কেউ কম যায় না আর কি। প্রত্যেকটা ব্যাচ আমাদের দেখিয়ে দিচ্ছে যে একে অপরের থেকে এগিয়ে থাকবে এবং সেটাই চাই। এবং সবসময় এই সুস্থ একটা প্রতিযোগিতা, খুব সুস্থ, একে অপরকে যেমন হেল্প করব, নিজেকে এক্সেল হওয়ার চেষ্টা করতে লাগবে, এই জিনিসটা যেন সবসময় তোমাদের মধ্যে থাকে, একে অপরকে হেল্প করা। এবং এরপরে আমরা মানে যখন পরে সেমিনার আমরা করবো, লাইভ সেমিনার গুলো, তখন কিন্তু সমস্ত ব্যাচ একসঙ্গে নিয়ে করা হবে। সুতরাং মানে আলটিমেটলি একটাই পরিচয়, যে যেমন করে আমাদের দিনের শেষে আমাদের একটাই পরিচয় যে উই আর ইন্ডিয়ান্স। কেউ হয়তো পশ্চিমবাংলা থেকে, কেউ হয়তো রাজস্থান থেকে, কেউ গুজরাট থেকে, কেউ দিল্লি থেকে, কিন্তু উই আর ইন্ডিয়ান্স। তেমনি আমাদের অধ্যয়নের মধ্যেও যে আমরা হয়তো কেউ জেসি বোস ব্যাচে, কেউ রামানুজন, কেউ সিভি রমন, বাট উই আর অধ্যয়নাইটস। দ্যাটস আওয়ার বিগেস্ট আইডেন্টিটি ইন দিস প্ল্যাটফর্ম। সুতরাং লেটস সে ওয়ান্স এগেইন যে উই আর অধ্যয়নাইটস, উই আর প্রাউড টু বি অধ্যয়নাইটস, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মধ্যে এবার আস্তে আস্তে পার্টিসিপেশনটা বেড়ে গেছে, উই আর এক্সপেক্টিং আরো অনেক ছেলেমেয়েরা জয়েন করবে। অনেকে হয়তো নামটা বললেন না স্যার, অরিন্দম মুখার্জি। অরিন্দম বলছে, নামটা বললেন না। এবং সাধারণত যেটা হয়ে থাকে, আজকে আমরা প্রচুর সময় নিয়ে এসেছি, সুতরাং উইল বি ইন্টারাক্টিং উইথ ইউ। তোমাদের, তোমরা যদি বোর না হও তাহলে আজকে আমরা অনেকক্ষণ সময় আমরা টেনে দেবো। এবং ফার্স্ট টাইম আই হ্যাড দ্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সাধারণত দেখা যায় যে ক্যামেরার এই পাশে যখন আমি থাকি, সব কথাগুলোই আমি বলি আর কি, মানে বাকি সব শ্রোতা। তা আজকে বহুদিন পর এমন একটা নতুন চ্যালেঞ্জ পেলাম, হুইচ ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং, যে আমার ওয়াইফ কথা বলছে এবং আমি শুনছিলাম এবং তোমাদের কমেন্টস গুলো পড়ছিলাম। আহ এবার দ্যাটস আ নিউ এক্সপিরিয়েন্স। এবং সত্যি কথা বলছি, আজকে আমরা মনে করছিলাম আর কি, ফিল করছিলাম যে এরকম মাঝে মাঝে তোমাদের সঙ্গে এরকম দুজনে মিলে একসঙ্গে লাইভ করবো। সুচিস্মিতা বলছে, শ্রেয়সী, সুচিস্মিতার গানের গলা অসাধারণ। সুচিস্মিতা বহরমপুর থেকে দেখা করতে চলে এসেছিল আমার সঙ্গে, কোলে পুচকে বাচ্চা নিয়ে, হাজবেন্ডকে নিয়ে। মিলি কোথায়? মিলি এসেছিল এখানে দেখা করতে, সেই বর্ধমান থেকে এখানে ওর হাজবেন্ডকে নিয়ে চলে এসেছিল। মিলি, ডোনা এসছে। ডোনা এসছে, প্রচুর সবাই এসছে আমাদের। তারপর সফিউল, সফিউল এসছিল, অনেকে অনেকে সবাই এসেছিল এখানে। অদিতি, সাগরিকা, হৈমন্তী, হৈমন্তী আখতার। ইয়েস, উই অল আর অধ্যয়নাইটস, ইয়েস উই অল আর অধ্যয়নাইটস। একটা ছোট ঘোষণা, যেটা যে তোমাদের একটা দেরি হলো, কারণ তোমরা জানো যে কারণটা, মাঝখানে আমাদের অধ্যয়ন পরিবারে একটা সমস্যা হয়েছিল। আজকে মাদার্স ডে আমরা বলছি পরে, কিন্তু তোমাদের ম্যাডাম কিছুদিন আগে নিজের মাকে হারিয়েছেন এবং তার জন্য কিছু মাঝখানে সমস্যা হয়েছিল, যেটা যে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন যেটা ম্যাডাম দেখে থাকেন, যে তোমাদের টি শার্ট যেটা দেওয়ার কথা ছিল সেটা চলে এসেছে 25শে মার্চ। তার আগে পর্যন্ত যারা নিজেদের সাইজ সমেত এনরোল করেছিলে, অ্যাপ্লাই করেছিলে, তাদের প্রত্যেকের টি শার্ট চলে এসেছে। যারা পাচ্ছ না এই মুহূর্তে, ডোন্ট ওয়ারি, অধ্যয়ন তোমাদের জন্য মাঝে মাঝে নতুন নতুন সারপ্রাইজেস নিয়ে আসতে থাকবে। যারা 25 মার্চের আগে করেছো, অলরেডি গতকাল আমরা ডেলিভারি পেয়ে গেছি সমস্ত টি শার্ট গুলোকে। খুব তাড়াতাড়ি আমরা ডেসপ্যাচ শুরু করে দেবো। আজ অনেক অরিন্দম, মদন মোহন দুজনকে বলছি, দুজনেরই মা আছেন এবং বাবাও আছেন মদন মোহনের। নমস্কার আপনাদের। আহ, ভালো লাগছে, সবাই পার্টিসিপেট করেছে। এটা ভীষণ সৌভাগ্য আর কি, যে গার্জিয়ানরাও যখন সামনে থাকেন ভীষণ ভালো লাগে, যে আরো বেশি মনে হয় ইনভলভ, একটা ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ।
আমার মানে গার্জিয়ানদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট্ট রিকোয়েস্ট, যে আপনারা সবসময় আমি আমাদের ছেলে মেয়েদের কথা বলি, কিন্তু আমি সেটা দেওয়ার চেষ্টা করি, যে ওদেরকে বলি, যে আমি সবসময় বলি এটা, যে আমার ছেলে মেয়েদের মধ্যে সবকিছু আছে। বাংলায় এতগুলো আমাদের এই অধ্যয়ন পরিবারের সন্তান আছে, সন্তান সন্ততি, এদের সবসময় আমি চেষ্টা করি ওদের পিঠে হাত রাখার। ও সায়নদীপ বলছে, সায়নদীপের মাও আছে, কাকিমাকে প্রণাম জানাই আমার, আমাদের দুজনের তরফ থেকে কাকিমাকে প্রণাম, অধ্যয়ন পরিবারের পক্ষ থেকে প্রণাম জানাই। প্রত্যেকে যাদের বাবা মাকে নিয়ে তোমরা বসেছো আজকে, প্লিজ বাবা মার তোমরা এখানে জানালে আমি তোমার তাদের বাবা মাকে আমরা প্রণাম জানাতে পারবো, যারা জানাও নিয়ে এখনো। সায়নদীপ, সায়নদীপ বলছে, দিশারি, রাজীব বলছে, দিশারি, সবাইকে, মায়েদের, বিশেষ করে মায়েদের এবং মা বাবা প্রণাম। ফিরদৌসি বলছে, ফিরদৌসিরও মা দেখছে, পূজা, সবার মারা দেখছে, ঋত্বিক, এক্সেলেন্ট, প্লিজ কন্টিনিউ। আমি বলবো যে মায়েরা যারা আছেন সামনে বসে, বাবারা তো অবশ্যই, বাট কনসিডারিং আজকে মাদার্স ডে, তো বাবাদেরকেও আমি ইনক্লুড করে নিচ্ছি, কিন্তু মাদের যেন অবদান ভীষণ বেশি। তার কারণ দু রকম হয়, একটা হয় মায়েরা বাড়িতে থাকেন, আরেকজন মা হচ্ছে ওয়ার্কিং, কাজ করেন। যেভাবেই হোক মায়েরা কিন্তু সবসময় শুধু সাপোর্টে দিয়ে যান, কোনো রকম কমপ্লেন ছাড়া। তো তোমরা যখন ভাবো যে মানে প্রেরণাটা, মোটিভেশনটা কোথা থেকে পাবো, আমার মনে হয় দ্য বেস্ট ফিগার, অন্তত আমার ক্ষেত্রে তো সবসময় আমার মনে হয় মা হচ্ছে সবচেয়ে ভালো মোটিভেশনের জায়গা। একজন মা যখন বাচ্চাটা ছোট থাকে, জন্মের পর থেকে প্রথম 6 মাস রাত দিন এক করে বাচ্চাটাকে বড় করে। আমি নিজেও মা হয়েছি, আমি জানি। যখন আমি মা হইনি তখন অতটা বুঝতাম না, এখন বুঝি। প্রথম 6 মাস মার কোথাও খাওয়া, ঘুম কিছু ঠিক থাকে না। তারপরে যখন বাচ্চা বড় হয় তখন তার আবদার, তার জন্য খাওয়া, তার জন্য তার যত্ন, তার পড়াশোনা, মায়েদের পৃথিবীটা কেন্দ্র ওই বাচ্চা কেন্দ্রিক হয়ে যায়। তার শখ আহ্লাদ আনন্দ ঘুম খিদে সব বাদ দিয়ে মা খেতে বসেন, বাচ্চার একটা কিছু প্রয়োজন হলো, পড়ে গেল, মা খাওয়া বাদ দিয়ে চলে যান। এটা হচ্ছে স্যাক্রিফাইস, এবং প্রতি মুহূর্তে সেটা, তার জন্য কোনো রকম এক্সট্রা পেমেন্টস নেই, টাকা পয়সার কোনো ব্যাপার নেই, কিন্তু কোনো পাওয়া নেই, কোনো রকম স্বীকৃতি নেই। অনেক ক্ষেত্রে পরিবারও থেকেও সেরকম যে সাপোর্ট থাকে সেটা কিন্তু থাকে না। মা কিন্তু তার যুদ্ধ চালিয়ে যায়, আর সেই যুদ্ধটা কিসের জন্য? তার সন্তানের জন্য, তার ভালোবাসার জন্য। সে সন্তানকে ভালোবাসে, স্নেহ করে, এবং সেটা আনকন্ডিশনাল। সে জানে না বড় হয়ে সন্তান তার কথা ভাববে কি ভাববে না, সে কিন্তু জানে না। সে কিন্তু সেই ফলের আশা করে মা কোনো কাজ করে না। সে করে কেন? আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি, আই এম সরি। সে করে যে এটা ভেবে যে আমি তো মা। তো তো এটা আমি বলবো যে আর কিছু করো না করো, মায়েদেরকে সবসময় সম্মান দিয়ে চলবে। মা দুটো ভুল কথা বললেও সেটা কিছু মনে করবে না। আর মায়েরা অনেক সময় অনেক কিছু বোঝেন না, তার মানে এটা নয় যে তারা তোমাকে বুঝছে না বা তোমার ভালো তারা চায় না। পৃথিবীতে যদি কেউ 1 নম্বর একজন থাকে যে তোমার ভালো চায়, সেটা তোমার মা, তোমার বাবা। এটাতে কোনো রকম মানে সন্দেহ নেই, কোনো প্রশ্ন করো না, এই জায়গাটাকে প্রশ্ন করো না কখনো। এটুকু আমি বলবো। তোমরা তো আমার অনেক ছোট, আমার ভাই বোন বলো, সন্তানের মতন। মাকে বাবাকে কখনো প্রশ্ন করো না, সেই অধিকারটা আমাদের নেই। কারণ মা এতটা ত্যাগ করেন না, এতটা ত্যাগ করেন, তারপরেই থাকেন বাবা। তো ফলে এইটা মাথায় রাখবে যে মা বাবাকে সম্মান করে চলবে। তারা দুটো ভুল কথা বললেও ভাববে এবং বিশ্বাস করবে যে তারা তোমাদের ভালো চায় বলে, চিন্তা করে বলে, তোমাদের চাল চলনে তাদের মনে হচ্ছে আমার ছেলেটা বা মেয়েটা ঠিক কাজ করছে, তো সেজন্য হয়তো প্রশ্নটা করে। এটা নয় তারা তোমার খারাপ চায়। তো এটা তোমাদেরকে রিকোয়েস্ট, এবং মায়েরা যারা পাশে আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম। আপনারা সুস্থ থাকুন। আমি জানি যে মা যখন পড়াশোনাতে হয়তো মারা সবসময় বোঝেন না আমি কি পড়ছি, বা আমি যখন চাকরি করছি আমার দৈনন্দিন জিনিস জায়গাটাতে আমার মা ঢুকতে পারে।
কিন্তু দিনের শেষে যদি একজন থাকে, যে একটা লোক যে আজকে ম্যারেড, তার পাশে হাজবেন্ড আছে, বাচ্চারাও আছে, বাবা মা আছে, ফ্যামিলি আছেন, অনেক বড় ফ্যামিলি, কিন্তু মা জায়গাটা না প্রত্যেকের ক্ষেত্রে এক। আজকে হয়তো কারোর হাজবেন্ড সাপোর্ট করে, করে না, কারোর বাচ্চারা কাছে থাকে, দূরে থাকে, আমি সবার কথা বলছি, শুধু স্টুডেন্ট না, কিন্তু মায়ের জায়গাটা এক, যে প্রত্যেকের ক্ষেত্রে এক জিনিস, মায়ের কোনো অল্টারনেট হয় না। তো আজকে মাদার্স ডে, আমি এর জন্য বারবার বলছি, তোমরা মায়ের, মা বাবার সম্মান করো, পড়াশোনাটা তারপরে। দেখবে তাদের মাথায় যদি, তারা যদি তোমাদের মাথায় হাতটা রাখে, পৃথিবীর কোনো বাধা তোমাদের আটকাতে পারবে না। আর একটা কথা আমি বলি, যে আজকে আমি যখন আমি আমি আজকে অনেক তোমাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি, তোমরা আছো বলে আমি আছি। স্টুডেন্টরা আমার সব সময় টপ প্রায়োরিটি। আমার কাছে অধ্যয়নটা তোমাদের জন্য, তোমরা আছো বলে অধ্যয়ন আছে। স্যার আমাকে সাপোর্ট করেন, সেদিক দিয়ে আমি খুব থ্যাঙ্কফুল টু গড, যে স্যারকে আমি পাই পাশে। আমার মানসিকতাটা স্যার বুঝতে পেরেছেন বলে আজকে আমি একটা এত বড় পদক্ষেপ নিতে পেরেছিলাম, আমি একটা সরকারি চাকরি ছাড়তে পেরেছি। তো স্যার যদি আমাকে অভয় না দিতেন, আমি কিন্তু পিছপা হয়তো হতাম হয়তো, কিন্তু স্যার আমাকে সেই সাপোর্টটা দিয়েছেন। কিন্তু তারপরে যে আসে, যে আজকে আমি যা যা মানে আমি আজকে যা করি, যা চিন্তা করি, যেভাবে চলি, যখন কোনো মাথার মধ্যে যখন কোনো কিছু দ্বিধা কাজ করে, কোন পথটা নেব, এখন বর্তমানে আমি স্যারকে পাই, কিন্তু এই পথটা যতদিন যখন আমি ছোট, তারপরে আমি ছাত্রী, তারপরে আমি কর্মজীবনে প্রবেশ করলাম, তারপরে আমার বিয়ে হলো, তারপরে আমি মা হলাম, এন্টার জার্নি টিল যতক্ষণ, ইভেন এখনো আমার মনে হয় না, আমার বাবা তো আমার আছেনই পাশে, বাবাকে আমি ভীষণ ভাবে পেয়েছিলাম যখন আমার এই ডিসিশনটা আমি নিলাম। বাবা শুধু একটা কোয়েশ্চেন আমাকে করেছিলেন, আমি খুব ভয় ভয় ফোন করেছিলাম, আমি কি মানে আমি একটা জিনিস জানাতে চাই, আমি চাকরিটা, এটা বলতেও আমার গলাটা কাঁপছিল, আমি জানি না আমার বাবা কি বলবেন, আমি ফোনে জানাতে চাইছিলাম, দূরে ছিলাম তখন। তো ফার্স্ট কথা, আমি ভীষণ ভয় ভয় বলেছিলাম, কারণ এটা একটা অদ্ভুত প্রপোজাল, মানে এটা কি হবে রিয়াকশন আমি জানি না। বাবা আমাকে একটা কথাই জিজ্ঞেস করছিলেন, চাকরি ছাড়বে? হ্যাঁ। কেন? তো প্রথম পরের প্রশ্নটা ছিল, তোমার মন কি চায়, তুমি তুমি কোনটাতে তোমার ভালো লাগবে। আর আমি এত থ্যাঙ্কফুল টু গড যে এরকম বাবাকে আমি পাই, যে নাকি আমাকে দ্বিতীয় প্রশ্ন, যে সবাই কি বলবে, আমার কি হবে, তোমার কি হবে, ক্যালকুলেট না, ফার্স্ট থিং তুমি কি ভালো থাকবে সেটা করলে। আর বলি আমার মায়ের কথা, আজকেও আমার মা যখন চলে গেছেন, আমি নেই বলি না, কারণ আমি আমি এখনো মনে হয় আমি মার সাথে কথা বলি। আমার যখন কোনো মানে প্রশ্ন আসে মনে, আমি ভাবি আমার মা কি বলবেন। অনেক সময় আমাকে ছেলেমেয়েরা দেখে আমি একা একা হয়তো হচ্ছে, আমি একা একা কথা বলি, আমি ফিল করি আমার মা আছেন পাশে, এবং আমি এটা যদি জিজ্ঞেস করি আমার মায়ের উত্তরটা কি হবে। আমি যেমন স্যারের সাথে আলোচনা করি, আমি বাবার সাথে আলোচনা করি, এটা বলতে পারো আমার মধ্যে একটা, জানি না কেন, আমি 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 আমার মাকেও জিজ্ঞেস করি যে মা এটা তুমি কি বলবে, এবং আমি নিজে নিজে জায়গাটাকে ইমাজিন করার চেষ্টা করি যে আমার মা এই জায়গাটা থাকলে কি বলতেন। তো ভিতটা না, মানে বেসটা, তুমি যত বড়ই হোক, তুমি যত সাধারণই থাকো, আজকে আমরা যে যেমন, আমরা খারাপটার জন্য অনেক সময় বাবা মাকে কিন্তু বলি, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে, মাকে বলি, বাবাকে বলি, তোমাদের জন্য। কিন্তু একবার যদি ভেবে দেখি, যে এই যে কথাটা যে বলছি না, তোমাদের জন্য এটা করতে পারলাম না, যদি বলে থাকি, আমি বলছি না তোমরা বলো, যদি কখনো তোমাদের মনে হয় সেজন্য বলছি, তাহলে তখন ভেবো যে এই যে কথাটা বলছি, তার জন্য যে দাঁড়িয়ে আছি না দুটো পায়ে আজকে আমরা, আর এই যে কথা বলার যে জোরটা পাচ্ছি, সেটা ওই দুটো লোকের জন্যই পাচ্ছি। ফলে বাবা মা
হাত আমাদের মাথার উপর সবসময় আছে, রাখবেন ওনারা, আর আমরা আমাদের কাজে এগিয়ে যাব। তোমাদের মানে ম্যাডামের ইমোশনাল মোমেন্টস গুলোতে তোমরা যেরকম ভাবে কমেন্টস করছিলে, আমি সেই কমেন্টস গুলো এতক্ষণ পড়ছিলাম। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সো মাচ অফ লাভ। তোমরা এরকম নিঃস্বার্থ ভাবে অধ্যয়নকে যে ভালোবাসাটা তোমরা দিয়ে যাচ্ছ, তার জন্য কোনো কৃতজ্ঞতা যথেষ্ট নয়, কোনো মানে থ্যাঙ্কস বলাটা হয়তো অন্যায় হবে। কারণ কোনো কৃতজ্ঞতাই তোমাদের প্রতি ভালোবাসা জানানোটা আমাদের মানে যথেষ্ট হবে না। তাও বলছি যে বাবা মারা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনাদের সন্তান সন্ততিকে ছেলে মেয়েদেরকে বিশ্বাস করুন। কারণ আমার মনে হয়, আমি যেটা বলতাম যে আমাদের সমস্ত ছেলে মেয়েদের প্রত্যেকের ট্যালেন্ট রয়েছে, এভরি ওয়ান স্পেশাল। শুধু সেই ট্যালেন্টটাকে একবার চিনে নেওয়া বা বুঝে নেওয়া, সেটা আমাদের করতে লাগবে। এবং তার জন্য অনেক সময় অনেকে পাশে একজনকে চায়, যে রোলটা আমি একসময় দূর থেকে করতাম, এখন তো আরো ওদের খুব কাছ থেকে করি। যে ওদের পাশে থেকে পিঠে হাত দিয়ে একবার এটা বলি যে তুমি পারবে, তুমি পারবে। এটা আমি সবসময় তোমাদেরকে বলতাম যে তুমি পারবে। তো এই কাজটা সব সময় আপনাদেরকে পাশে থেকে করতে হবে। সবার আগে বিশ্বাস, আপনার ছেলেমেয়েরা একদিন আপনাকে এই সম্মানটা দেবে, এটাতে এর গ্যারান্টি আমি আমি দিচ্ছি, আমি এর জন্য দায়িত্ব নিচ্ছি যে একদিন আপনার ছেলেমেয়েরা আপনাদেরকে সেই সম্মানটা দেবে। তার জন্য আপনাকে এখন শুধু একটাই কাজ করতে হবে, যে একটু স্যাক্রিফাইস করতে হবে আর প্রত্যেকদিন ছেলে মেয়েকে বিশ্বাস করতে হবে। ছেলে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, ছেলে হয়তো পড়াশোনা করছে, তো বিশ্বাস করতে হবে যে ওই পড়াশোনাই করছে এবং এই পড়াশোনাটা করছে জীবনে সফল হওয়ার জন্য। চাকরি বাকরি করা এগুলো সব মানে পার্ট অফ লাইফ। ও যদি জীবনে এক্সেলেন্স কে চেস করে একদিন চাকরি তো পাবেই, খুব বড় হবে, বাট ও নিজে ভালো মানুষ হবে এবং আপনাকে একদিন সেই রেকগনিশনটা দেবে, সম্মানটা দেবে যেটার আপনি যোগ্য। আজকে আমি এই কথাটা বলে যাচ্ছি, যেদিন ও সম্মান সকলের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে, সেদিন বুঝবে যে আমি কতটা ঠিক কথা বলছিলাম। সুতরাং সেই কথা ভেবে প্রতিটা মুহূর্তে একবার ওর পাশে থাকুন, ওর পিঠে হাত দিন। আপনার ছেলে হোক বা মেয়ে হোক, যে সমাজ থেকে আমরা বিলং করি, ধনী দরিদ্র মধ্যবিত্ত কোনো ব্যাপার নয়, তো আমাদের প্রত্যেকের মধ্যে সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটাকে হারনেস করা আমাদের যেমন কাজ, তেমনি আপনাদেরও তাদেরকে বিশ্বাস করাটা কাজ। আপনারা দেখছেন আমাদের এই ভিডিও, এটাতে আমি ধন্য, আমরা ধন্য যে আপনারা পাশে থেকে আমাদের কথা শুনছেন, দেখছেন, আমাদের ইমোশন গুলোকে শেয়ার করছেন। আমার মানে কোনো ভাষা নেই মুখে। এবং এই মুহূর্তে অনেকের আমি শুনলাম যে অনেকেই বলছে যে স্যার আমার নাম নিলেন না, আমার নাম নিলেন না। রিম্পা বলছে যে আমার নাম নিলেন না। সায়নদীপেরও মা দেখছে। ডোনা, খুব চেষ্টা করব স্যার ম্যাম, আমরা পারবো। মিলি বলছে, মিলি হাজবেন্ড ভালো আছেন তোমার? প্রিয়া প্রিয়া বলছে, সায়নদীপ বলছে। এবার প্রত্যেকের একটু, লাবণী বলছে, এবার একটু নামগুলো একটু দেখিয়ে কারা কারা কমেন্ট করছো। এবার একটু সবাই নাম বলি। অনেকেই বলছে যে খুশবু তখন বলছিল যে খুশবুর ইমোশনটাকে শেয়ার করছিল। অনন্যা আছে, অনন্যারও মা দেখছে। কাকিমা প্রণাম নেবেন আমাদের, ভালো থাকবেন এবং অবশ্যই অনন্যাকে বিশ্বাস করবেন, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। শ্রেয়সী বলছে আমরা পারবো, শ্রেয়সীর বাবার সঙ্গে দেখা হয়েছিল, ওনাকে আমার প্রণাম জানাবে। কৌশিকী, কৌশিকী স্যার আমি সিভি রমন ব্যাচ থেকে, থ্যাংক ইউ সো মাচ কৌশিকী। সিভি রমন ব্যাচ থেকে আমাদের নতুন সদস্যরা জয়েন করছে, এটা খুব ভালো লাগলো। সিভি রমন জুন মাস থেকে শুরু হবে। তোমাদের বন্ধু বান্ধবরা যদি কেউ থেকে থাকে যে জুন মাসে আমাদের অধ্যয়নের সঙ্গে পরিবারের সঙ্গে যুক্ত, কারণ এই পরিবারটা এখন খুব বাড়ছে, অনেক বড় পরিবার হয়ে গেছে সারা বেঙ্গলে ছড়িয়ে। যদি তোমরা মনে করো যে তোমাদের বন্ধু বান্ধবকে রেকমেন্ড করবে, এখন অ্যাডমিশন চলছে সিভি রমন ব্যাচের জন্য, জুন মাসের জন্য তোমরা রেকমেন্ড করতে পারো। খুব তাড়াতাড়ি আবার অ্যাডমিশন উইন্ডো বন্ধ হয়ে যেতে পারে, প্লিজ তাদেরকে তোমরা যুক্ত করিয়ে দাও, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এবং কালকে মানে উন্নতির এখানে এসেছিল আর কি। আমি শনিবার দিন অফলাইনে ক্লাস নিয়ে থাকি। তোমাদের অনেকের ডিমান্ড, আমি এটা পড়েওছি যে আমার কাছে কমেন্টস গুলো এসছে যে স্যার এখনো কেন ক্লাস নেন না। স্যারের নাম শুনে অধ্যয়নে ভর্তি হয়েছি, ম্যাডামের নাম শুনে ভর্তি হয়েছি। তোমাদের হাত আমরা এত সহজে ছাড়বো না। এই বছরই এখনো 2023-এর প্রিলিমসই এখনো হয়নি, 24-এর প্রিলিমস অনেক দেরি আছে, বিরাট লম্বা সময়, তারপরে আবার মেইন হবে। তোমাদের হাত আমি এত সহজে আমরা ছাড়বো না। সুতরাং ক্লাস আমি নেব, ম্যাডামও ক্লাস নেবেন মাঝে মাঝে, হয়তো রেগুলার বেসিসে নয়, কারণ জানো যে আমাদের শিডিউলটা একটু টাইট থাকে। তার মধ্যে থেকে আমি নেব অফলাইনে, যেরকম আমি শনিবার করে ক্লাস নিয়ে থাকি। এবং তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে প্রত্যেককে যে আশেপাশ থেকে যারা থাকো তারা শনিবার করে কিন্তু মানে ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে প্রেফারেবলি, কারণ জেসিবি যেটা অফলাইন ব্যাচ সেখানে আমি ফার্স্ট হাফটাতে ক্লাস নিয়ে থাকি 11টা থেকে 2টো অবধি। তোমরা প্লিজ কাম টু অধ্যয়ন, আমার সঙ্গে দেখা করো, ম্যাডামের সঙ্গে দেখা করো, আমার ক্লাসটা অ্যাটেন্ড করে যাও। অধ্যয়নে এসে আশেপাশে যারা আছো
অধ্যয়ন তোমাদের প্রত্যেককে, তোমার মানে অধ্যয়নের দরজা খোলা আছে, যে কোনো সময় তোমরা প্লিজ ইউ ক্যান জয়েন মাই ক্লাস। অভিব্রত এরকম অনেকেই আছে যারা অনলাইন থেকে অফলাইনে এসছে এবং দে আর এনজয়িং দেয়ার ক্লাসেস। সত্যি কথা বলছি, আই গিভ মাই বেস্ট ইন দ্য অফলাইন মোডস। অনলাইনে আমার সমস্যা হয়, সত্যি কথা। আমি যতক্ষণ না পর্যন্ত আমার স্টুডেন্টসদেরকে মুখটা দেখতে পারি, পড়ানোটা, এই কথা আমি এরকম ভাবে বলতে পারি, কিন্তু পড়ানোতে আমার একটু অস্বচ্ছন্দ হয়ে থাকে। অফলাইনে তোমরা প্লিজ আমার ক্লাসে এসো, আর অনলাইনে আমি নেবো রাইটিং, বিশেষ করে ডেসক্রিপটিভ পার্টটা আমি তোমাদেরকে নেব। ম্যাডাম কিছু সিম্পল ইংলিশে কিছু ক্লাস নেবেন এবং ইকোনমিক্স এর কিছু ক্লাস খুব তাড়াতাড়ি নেবো, এটুকু কথা দিচ্ছি। আর তোমরা মনিটরসরা, দুটো ব্যাচের মনিটরসরা, সিবি রমনে তোমরা তখন জয়েন করোনি, 2 ব্যাচের মনিটরসরা তোমাদের যে 25 তারিখ অব্দি যে নামগুলো ছিল, যে লিস্ট পাঠিয়েছিলে, তাদের অ্যাড্রেস গুলোকে একটু কালেক্ট করে নাও এবং সেই মতো করে আমাদের টি শার্ট ডেসপ্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। খুব দুঃখ যে খুব অল্প সবাই অ্যাপ্লাই করলো না। এবার আমাদের পক্ষে তো সাইজ জানা সম্ভব নয়, ফলে যারা অ্যাপ্লাই করেছে উইথ দেয়ার সাইজ, শুধু সেই জিনিসগুলো এসছে। সামনের দিনে আরো এরকম সারপ্রাইজ তোমাদের জন্য আসতে থাকবে। লকডাউনে চাকরিটা চলে গিয়েছিল মা। হ্যাঁ, আপনাকে ওই সোমশুভ্র বলছে। হ্যাঁ শুভ্র, মা বাবা তুমি ঠিকই বলেছো, মা বাবাই সাপোর্ট করেন এবং খুব খুব করে লড়ে যাও, সব সময় আছি। আর তুমি আমাকে এতটা তুমি আমাকে সম্মান দিলে, মানে এই জায়গাটা সব সময় পাবে। এবং সব সময় তুমি যে কোনো সময় আমাদের ইনস্টিটিউটের নাম্বার তোমাদের কাছে আছে, যখন মনে হবে তোমাদের আমার সাথে কথা বলতে চাও, নিশ্চয়ই ফোন ঘুরাবে এবং কথা বলবে। সব সময় কথা বলতে আমি আগ্রহী। স্যার তো থাকবেনই, কিন্তু আমার সাথে যখন তোমাদের যে কোনো সমস্যা হবে, শুধু পড়াশোনা কেন, যখন মনে হবে মন খারাপ লাগছে, কারোর সাথে কিছু শেয়ার করতে পারছো না, অনেক কথা আছে কাউকে বলা যায় না, কোনো বন্ধুকে বলা যায় না, কোনো প্রিয় কাছের বাড়ির লোককেও বলা যাচ্ছে না, কারণ অনেক সময় কি বাড়ির লোকও চিন্তায় থাকে নানান রকম। সব সময় তাদের উপরে যদি আমরা আরো চাপিয়ে দিই আমাদের সমস্যার কথা, তখন কিন্তু তাদের খুব বেশি বোঝা হয়ে যায়, সেটা মা বাবা গার্জিয়ান যেই হোক। তো ফলে আমি বলবো যে এটা এমন একটা জায়গা, এখানে কিন্তু ডোনা, আমি ডোনার কথা বলবো, ডোনা, তারপরে উন্নতি, এরকম আরো আছে যারা কিন্তু মাঝে মাঝে ইনস্টিটিউটে চলে আসে এবং বেশ গল্প করে যায়। আমার খুব ভালো লাগে, অনেকক্ষণ গল্প হয়, নানান রকম গল্প হয় ওদের সাথে, আমিও কিছু বলি, ওরাও গল্প করে। তো তোমরা তো যারা দূরে আছো, আমি বলবো যদি কখনো এখানে আসতে পারো। সায়নদীপ যেমন বলছে, পাগলামো এমন জায়গায় চলে গেছে যে মেদিনীপুর থেকে শিলিগুড়িতে মক টেস্ট দেওয়ার কথা। একটা খুব সুন্দর স্টোরি শেয়ার করি। আমাদের বর্তমানে অফলাইনে না, মানে মালদা অব্দি ছেলেমেয়েরা তো আসছেই। মানে ম্যাডাম যখন অধ্যয়ন শুরু করেছিলেন, আগে একটা জিনিস হতো কি, মানে এখান থেকে ছেলেমেয়েরা দূরে পড়তে যেত, মানে কলকাতাটাই ভারত পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনার কেন্দ্র। ম্যাডাম একটা ভিশন আমাকে শুনিয়েছিল যে কেন না মানে আমাদের এদিকে শিলিগুড়ি জলপাইগুড়িও একদিন এরকম জায়গায় পৌঁছক যে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসবে, যেমন করে মানুষ কোটাতে পড়তে যায়, এরকম ভাবে ম্যাডামের ভিশনটা ছিল। তা সেই মতন করে আমাদের অফলাইনে একটি ছেলে এসছে আসানসোল থেকে। আসানসোল থেকে ছেলেটি শুভম ভৌমিক সম্ভব, শুভম নাম, সেও ভৌমিক, টাইটেল সার্নেমটা ভৌমিকই আছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আসানসোল থেকে এখানে অফলাইনে ভর্তি হয়েছো কি করতে? বলছে আপনার জন্য। হিজ অনলি আনসার ওয়াজ আপনি। মানে কার কিসের জন্য এসছো? বলে আপনার জন্য। সো আই ওয়াজ স্টান্ড। আমি বললাম তাহলে আমার দায়িত্বটা কতগুণ বেড়ে গেল, এটা বুঝতে পারলে? মানে আই এম রিয়েলি সারপ্রাইজড যে এরকম ইমোশনস কে মানুষের মধ্যে দেখি, যে আসানসোল দুর্গাপুর থেকে মানুষ অধ্যয়নের করতে শিলিগুড়িতে চলে আসছে। সাজু আছে। সাজু তো মানে আমাদের এখানে মানে সাজু অলওয়েজ রেডি। মানে ওর আশাটা আমি, মানে আমরা জানি যে কোনো দিন সাজু এসে বলবে স্যার দুপুরবেলা আজকে ভাত খাবো আপনার বাড়ি। সাজু আবার আমার মুখে স্যারের পোস্টিং এর গল্প শুনতে চাই, খুব মজা পেয়েছিল সেদিন শুনে, তো আজকে আবার শুনতে চাচ্ছি। হলদিয়া থেকে ম্যাম, কে হলদিয়া থেকে কে বলছো? এত তাড়াতাড়ি মেসেজ গুলো চলে আসছে। আর অনেকগুলো। স্যার ম্যাডাম এক্সাম দিতে যাব ঠিক করেছিলাম, কিন্তু রিজার্ভেশন হলো না। কোনো চিন্তা করো না, পুরো অফলাইনে পুরো প্রিলিমস অব্দি প্রত্যেক উইকেন্ডে আমাদের ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি মক টেস্ট চলবে। এনি ডে ইউ ক্যান জয়েন, জাস্ট 2-3 দিন আগে একটু ফোন করে দিও। এবার আচ্ছা, তুমি বলছো হচ্ছে এবার এত বড় বড় মেসেজ। আমার মা একটা কথা বলেন, বিদ্যাসাগরের মতন আমরা গরিব নই, উনি যদি আমাদের আদর্শ হতে পারেন, তাহলে তুমি কেন তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না? একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ইন্দ্রাশিস সৌমিলি বলছে কি সুন্দর কথা, আপনাদের প্রণাম জানাই শত ব্যস্ততার মধ্যেও। আবার মেসেজটা চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি এত মেসেজ আসছে না।
একটু ধরে থাকি এটা। শত ব্যস্ততার মধ্যেও স্যারকে আগেও লাইভের মাধ্যমে পেয়েছি, ম্যাডাম মানে আমাদের থ্যাংক ইউ সো মাচ সৌমিলি। মানালি, মানালি একদিন দেখা করব আপনাদের সাথে অফলাইনে, ডেফিনেটলি মানালি। মানালিও আমার খুব ভালো লেগেছিল মানালির সঙ্গে ইন্টারেক্ট করে। মানালি সম্ভবত টিসিএস কি কোনো কম্পিউটারে কাজ করো, এবং মানালির একটা ছোট্ট বেবি আছে, এবং মানালি খুব ভালো গান করে। মানালিও খুব ভালো গান করে। সাগরিকা খুব ভালো লেখে। সাগরিকা, সায়নদীপ, একদিন দলবল পাকিয়ে দক্ষিণবঙ্গ থেকে সবাই যাব, তোমাদের জন্য অধ্যয়নের দরজা সব সময় খোলা, এনি ডে। আমি সত্যি কথা, যখন অধ্যয়ন নিয়ে কথা হচ্ছিল, আমি একটা কথা জাস্ট বলবো যে অনেকেরই হয়তো আমি নাম নিলাম না, তোমরা হয়তো ভাবছো যে স্যার তো আমার কথা বললেন, মানে বললেন না, এত কমেন্টের মধ্যে মিস করে যাচ্ছি। কিন্তু একটা কথা আমি সত্যি বলছি, মানে এটা মনের থেকে বলছি, এবং যদি না পারি তাহলে আমার ব্যর্থতা হবে, যে এই যে জেসি বোস, সিভি রমন এবং রামানুজন ব্যাচগুলো রয়েছে না, আমাদের লক্ষ্য বা আমাদের ইচ্ছে প্রত্যেকটি ছেলে মেয়েকে বাই নেম তাদের চরিত্র দিয়ে আমি চিনব। শান্তনু, আমি শান্তনু হাজরা, 24শে ডিসেম্বর দেখা হয়েছিল, ইয়েস শান্তনু মনে আছে আমার। ও ইয়েতে এসেছিল দীঘাতে। অদিতি, অদিতি তো অলওয়েজ আমাদের জন্য সবসময় আমাদের মনিটর, খুব খুব ভালো। সাগরিকার অদিতি দুজন আমাদের যে মেয়ে মনিটর রয়েছে, ছেলেরা রয়েছে দুজন মনিটর, মানে কোনো ডালিয়া, ডালিয়ার সঙ্গেও দেখা হয়েছিল, ডালিয়া ইন্দ্রাশিস সকলের সঙ্গে দেখা হয়েছে। সাগরিকা খুব কড়া মনিটর, আর অদিতি খুব কেয়ারিং মনিটর। আমাদের দুই মনিটরের কিন্তু একটু এরকম আছে আর কি, ঠিক আছে। আর সাগরিকা প্রচন্ড কড়া, কিন্তু সাগরিকা প্রচন্ড হেল্পফুল। অদিতি যেরকম হেল্পফুল, সাগরিকাও। আর আমাদের বাকি মনিটররা আছে হচ্ছে সাজু এবং সরফরাজ। সরফরাজকে দেখছি না আমি, সরফরাজকে এখানে দেখছি না মনিটরদের মধ্যে। অনন্যা, দমদমে দেখা হয়েছিল মনে আছে অনন্যা। মৃন্ময় বলছে আমাদের পিকনিক চাই। আচ্ছা, আমরা যদি মোটামুটি 1000-2 ছেলেদেরকে নিয়ে পিকনিক করতে যাই, আমাদের মোটামুটি ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি যদি যাই আশেপাশের থেকে লোক আসবে। আমি মনে আছে একটা সেশন করতে গেছিলাম, তার পাশে একটা পলিটিক্যাল পার্টির একটা বড় আহ, মানে সভা টভা কিছু হচ্ছে। এবার মুশকিলটা হলো যে সেই সভাতে মোটামুটি গোটা 30 লোক ছিল, আর আমার সেশনে 800-র উপরে লোক ছিল। এবার ওই সভার কর্মকর্তারা কি করেছে, আমার সেশনটা হওয়ার পরে আমার ছেলেমেয়েকে হাইজ্যাক করে নিয়ে বলছে তোদের টিফিন খাওয়াবো। আমি বলছি না, আমার ছেলেমেয়েরা কোনো রকম রাজনৈতিক ইয়েতে যাবে না, ওরা মোটিভেশনাল সেশনে এসছে। সুতরাং ইট হ্যাপেন্স যে আমরা যখন কোনো সেশন করি, সেমিনার করি, এরকম ভাবে মানুষ ভালোবাসা দিয়ে থাকে। কলকাতাতে একটা সেমিনারে ডেফিনেটলি করবো। প্রচন্ড গরম তো এখন, এখন সেমিনার করলে তোমাদেরও এত দূর থেকে আস্তে আস্তে কষ্ট হবে। ঠান্ডা ঠান্ডা পড়ুক, বৃষ্টি টিষ্টি করুক একটু, তখন আমরা ডেফিনেটলি একটা সেমিনার করবো। এটাই আপনার ম্যাজিক স্যার। থ্যাংক ইউ সো মাচ সাগরিকা। রিয়েলি ইট হ্যাপেন্ড। আমি এটা গল্পের সময় এটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে। ইট হ্যাপেন্ড যে ওই গুটি কয়েক লোক একটা পলিটিক্যাল পার্টির সভাতে ছিল, এবং তারা পুরো আমার দিকে জ্বলনের দৃষ্টিতে তাকাচ্ছে যে কে এই লোকটা, যার অটোগ্রাফ নিচ্ছে, লোকে প্রণাম করছে, সেলফি তুলছে, এরকম ব্যাপার। তারপরে তখন বুঝলাম যে ভালোবাসা একটা সম্পূর্ণ অন্য জিনিস, রাজনীতি এমন একটা আলাদা জিনিস, আর ভালোবাসা এটা সম্পূর্ণ আলাদা জিনিস। সুতরাং এই ভালোবাসাটা তোমরা দিতে পেরেছো বলে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। লিটারালি হোয়াট উই আর, ইটস বিকজ অফ দ্যাট লাভ, যে তোমরা প্রথম দিন থেকে আমাকে সেটা শেয়ার করেছিলে। আস্তে আস্তে ম্যাডাম হ্যাজ অলসো বিকাম আ পার্ট অফ দ্যাট ফ্যামিলি। অরিত্র স্যার স্পন্সর হিসেবে থাকছে, আপনি শুধু হ্যাঁ বলুন। কিসে মানে অরিত্র স্যার তো তোমাদের মানে, আই রিয়েলি লাভ যখন তোমরা তোমাদের স্যারদের ক্লাসগুলোর পরে যখন ভালোবাসাটা দাও। অরিত্র স্যারের ক্লাসের পরে উফ কি সাংঘাতিক, অর্ঘ স্যার কি সাংঘাতিক ক্লাস, দেবাশিস স্যার কি সাংঘাতিক, দারুণ ভালো ক্লাস। তোমরা যখন বলো না, প্রত্যেকটা প্রশংসা আমাদের মনে হয় যে আমরা পাচ্ছি, আমাদের বুকের ভেতর সেরকম ভাবে আনন্দ পাই। প্লিজ তোমরা স্যারদের ক্লাসগুলো বেশি করে লাইভ অ্যাটেন্ড করো, যত বেশি থাকবে ওনারা আরো মানে উৎসাহটা বেশি পাবেন অনেক। এবং তারপরে যে ফিডব্যাক গুলো দাও সেইটাকে দিতে থাকো, ওনারা খুব মোটিভেটেড হন, এবং সবচেয়ে বড় মোটিভেটেড ম্যাডাম হয় এবং আমি হই, আমরা হয়ে থাকি আর কি। তোমরা যখন স্যারদের প্রশংসাগুলো করতে থাকো অত সুন্দর ভাষাতে, প্রত্যেকটা প্রশংসা, অরিত্র যখন প্রশংসা পায়, অর্ঘ যখন প্রশংসা পায়, বা শ্বেতা যখন প্রশংসা পায়, দেবাশিস বাবু যখন প্রশংসা পান, পলাশ যখন প্রশংসা পায়, বা নেহা যখন প্রশংসা পায়, এবং বাসুদেব, বাসুদেব তো মানে অধ্যয়নের জন্য এত কিছু করে, ওরা যখন প্রশংসা পায় তখন আমাদের মনে হয় সেই প্রশংসাগুলো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি, আমাদেরকে টাচ করে। সুতরাং এই প্রশংসা কন্টিনিউ করতে থাকো, অধ্যয়নকে এরকম ভালোবাসা দিতে থাকো। বাসুদেব স্যারকে কোঅপারেট করো। বাসুদেব স্যার কিন্তু পুরোপুরি তোমাদের জন্য সারাক্ষণ চিন্তা ভাবনা করে থাকে বাসুদেব স্যার। হ্যাঁ, সকাল থেকে রাত্রি অব্দি আমাকে ফোন মেসেজ করতে থাকে, ম্যাডামকে ফোন মেসেজ করতে থাকে, প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে কথা বলতে থাকে। সো তোমাদের জন্য প্রচুর কিছু কাজ করে। সুতরাং কোনো জায়গাতে যদি কখনো একটু এদিক ওদিক হয়ে থাকে, তাহলে বুঝবে যে এত ব্যস্ততার মাঝখানে দু একটা ভুল তো হতেই পারে, আর তারই ভুল হয় যে কাজ করে।
এটা আমরা সবসময় বিশ্বাস করি। সাপোর্ট করবে শুধু বাসুদেব স্যারকে এবং তোমাদের অন্যান্য টিচারদেরকে। অরিত্র স্যার পরের দিন আমাদেরকে পেটাবে। কেন গো অরিত্র কেন পেটাবে? অরিত্র স্যার আছেন কি লাইভে? অরিত্র আছো নাকি গো? অরিত্র থাকতে পারে। অরিত্র অরিত্র বাসুদেব স্যারের মতো ডেডিকেটেড মানুষ একদম। ফিরোজ বলছি বরাহনগর সেমিনারে আপনার সঙ্গে দেখা করতে গেছিলাম। ইয়েস ফিরোজ, অনেকগুলো ছবি সে সময় তুলেছিলাম, আমার কাছে সবগুলো ছবি নেই। তোমরা কোনোভাবে যদি পাঠাতে পারো আমাকে বরাহনগর সেমিনার গুলো। অনেক দাদার সঙ্গে একটা সেশন চাই। অরিত্র স্যার পরের দিন খবর নেবেন। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি অরিত্র আমাদের এখন অ্যাকচুয়ালি অধ্যয়ন পরিবারে ও এতটা যুক্ত হয়ে গেছে। মানে অরিত্র এখন শিলিগুড়িতে চলে এসেছে। হি হ্যাজ শিফটেড হিজ বেস এবং অধ্যয়নে ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে অরিত্র জয়েন করেছে। অফলাইনে ক্লাসও অরিত্র নিচ্ছে, হিস্ট্রি এবং পলিটি এই দুটো নিচ্ছে অফলাইনে। সুতরাং পুরোপুরি ভাবে অরিত্র স্যার আমাদের এখন ফ্যাকাল্টিতে অধ্যয়নের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাকি সমস্ত স্যার ম্যাডামরা সমস্ত ভাবে অধ্যয়নের সঙ্গে যুক্ত। তোমাদেরকে খুব সবাই একই রকম ভাবে স্নেহ করেন, তাদেরকে সাপোর্ট করবে। ইসলামপুরে আপনার সাথে দেখা করেছিলাম, কৌশিক বলছি। ইয়েস কৌশিক, আই লাভ ইসলামপুর। আমার হৃদয়ে সবসময় ইসলামপুরের প্রতি একটা সফট কর্নার আছে। ইসলামপুর, মেখলিগঞ্জ, কালিম্পং সব জায়গাগুলোর প্রতি যেখানে যেখানে কাজ করেছি, বালুরঘাটে খুব অল্প দিন ছিলাম, সব জায়গার প্রতি আমার একটা দুর্বল কর্নার রয়েছে। স্বর্ণাভও বলছে অধ্যয়নের পাঠ হতে পেরে আমরা ধন্য। অধ্যয়নের শিক্ষক শিক্ষিকারা খুব ভালো। ইন্দ্রাশিস বলছে অভিরূপ দা প্রাইমারি টেট গুগল মিটে এভরিডে ক্লাস হয় স্যার। প্রাইমারি টেটে ইয়েস ইয়েস, প্রাইমারি টেটে আমরা প্রাইমারি টেটে যারা যারা রয়েছে মানে আমাদের প্রাইমারি টেটের কোর্সটাতে ইন্টারভিউতে দাদা ম্যাম প্লিজ আপনার কিছু কথা শেয়ার করুন না স্কুল। এবার শুরু পুরোটাই ম্যাডামকে দিয়ে দিচ্ছি। প্রাইমারি টেটে যেখানে আছে সেখানে আমি গুগল মিটে ক্লাস নিই, যেখানে পার্টিসিপেন্টটা অনেকটা কম বলে আমি সেক্ষেত্রে ক্লাস নিয়ে থাকি। এছাড়া অনেক বিখ্যাত মানে খুব ভালো ভালো টিচার্সরা সেখানে ক্লাস নিয়ে থাকি। আমি সিভি রমন ব্যাচে ভর্তি হয়েছি, সারা বছর কাজ করে আপনার আশীর্বাদ। শুভঙ্কর সো মাচ, মানে থ্যাংক ইউ সো মাচ। এরকম ভালোবাসাটার প্রতিদান আমরা দেবই এবং তোমাকে স্বপ্ন পূর্ণ করতেই হবে। অর্ঘ স্যারের এক্সপ্লেনেশন অসাধারণ, প্রত্যেক টিচারের এক্সপ্লেনেশন অসাধারণ। এবং আমি মানে একটা ছোট্ট কথা শেয়ার করি, এবার ম্যাডামকে আমি ছাড়ছি। কালকে আমি দেখছিলাম তোমাদের বাসুদেব স্যার কত কষ্ট করে তোমাদের জন্য নোট করে আর কি। যখন অধ্যয়নে টাইপিং হয়, বাসুদেব নিজে ছবি আঁকছে, হ্যাঁ, এবং ছবি এঁকে সেই ছবিগুলোকে শেয়ার করছে। তারপরে আমাদের অধ্যয়নের টিম সেটাকে স্ক্যান করছে এবং ওর কথা মানে নোট পড়তে পড়তেও ছবি আঁকতে থাকে। হ্যাঁ, এত সুন্দর ডেডিকেশন বাসুদেবের মধ্যে আছে। রিয়েলি হ্যাটস অফ টু হিম। এবার আমি তোমাদের ম্যাডামকে দিচ্ছি, প্লিজ। তোমরা তো এত এত বেশি এখানে এসছে মেসেজ গুলো যে আমরা মিস করে যাচ্ছি, সবগুলো চোখে পড়ছে না, কিন্তু এত ভালো লাগছে এত পার্টিসিপেশন দেখে। বর্ণালী বলছে ম্যাম আপনাদের দেখে এত ভালো লাগছে যে ভাষা খুঁজে পাচ্ছি না। যথেষ্ট ভাষা খুঁজে পাচ্ছ এবং এত সুন্দরভাবে সবাই ভালোবাসা যে এক্সপ্রেস করতে পারো, এটা মমিতা বলছে আমি সত্যি কাঁদবো। বাসুদেব স্যার সেই হেল্পফুল। ইয়েস মৌমিতা। ম্যাম, গল্প এবার তোমাকে গল্প বলতে সবাই রিকোয়েস্ট করছে। গল্প বলো, কি গল্প করবো তোমরা বলো। কৌশিক বলছে আই ওয়ান্ট টু শেয়ার ওয়ান নিউজ দ্যাট আই গট প্লেসমেন্ট অ্যাট oncology, joined as research রিসার্চ scientist. সায়েন্টিস্ট কৌশিক, কংগ্রাচুলেশনস কৌশিক। পাশাপাশি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। অসাধারণ অসাধারণ কৌশিক, কংগ্রাচুলেশন। শ্রাবস্তি, শ্রাবস্তি আমাদের পুরো আর্ডেন্ট ফলোয়ার, সারাক্ষণ শ্রাবস্তি পুরো। ম্যাম আপনার কথা বলুন প্লিজ। এবার তোমাদের ম্যাডামকে পুরো ছেড়ে দিচ্ছি। আমার কথা মানে পুরো সবাই, পুরো বাংলা জেনে গেছে আর কি আমার সব স্ট্রাগল, আমার গল্প। অজানা কিছু গল্প ম্যাডাম জানে, আর ম্যাডামের লাইফের স্টোরি তো আছেই ডেফিনেটলি। সুতরাং প্লিজ শেয়ার ইউর স্টোরিজ। গল্প সাজু যেটা বলছে যে স্যারের পোস্টিং এর গল্প, সে তো অনেকটাই গল্প সেদিন সাজুর তোমরা যারা এসেছিলে সেমিনারে শুনেছো। আর আমার গল্প, আমি তোমাদেরই একজন। তোমাদের মতো করেই বড় হয়েছি, খুব সাধারণ ভাবে, স্কুল কলেজ। তো গল্পটা তোমাদের যেরকম ভাবে তোমরা বড় হচ্ছ, আই এম জাস্ট ওয়ান অফ ইউ। আর যে ধরনের চ্যালেঞ্জ গুলো থাকে একটা মেয়ে বড় হতে যাচ্ছে সমাজে, স্কুলে কলেজে, সেগুলোই ছিল। এরকম একটাই আমার যেটা মানে তোমাদেরকে বলবো যে স্কুল কলেজ যখন পড়েছিলাম তখন কিছু, ওটা তো মানে তোমরা তো এই যে প্রেজেন্ট যে টাইমটা সেটার সাথে একটু আলাদা। তখন আমাদের মোবাইলটা ছিল না,
হাতে মোবাইল পেতাম না, আমাদের এক্সপোজার অনেক কম ছিল। তো তার কিছু নেগেটিভ জিনিস ছিল, যে আমাদের জ্ঞান, ধরো নলেজ, আমার মনে হয় তোমরা অনেক বেশি জানো, অনেক বেশি জানো তোমরা। WBCS জার্নি নিয়ে সবাই। আচ্ছা, আর যেটা বলি যে আর এখন তোমাদের নলেজটাও বেড়েছে আর তোমাদের হাতে মোবাইল আছে, তো এটা তো আমার একদম প্রথম ডিফারেন্স মনে হয়। তো মোবাইলটাকে খুব কাজে লাগিয়ে দাও, মোবাইলটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো, ওটাকে ভাইরাস হিসেবে, ড্যামেজিং ভাইরাস হিসেবে ব্যবহার করো না। সেই অস্ত্রটা আমাদের ছিল না, তোমাদের আছে। স্যারেন্দ্র জিজ্ঞেস করছে স্যারের কি কি উইকনেস আছে, উনি কি টিকটিকি গায়ে পড়লে আমাদের ওজন ভয় পায়? একদম একদম ভীষণ স্যার ভয় পায়, এবং স্যারকে তো কোনো, মানে যদি আরশোলা ওড়ে কোথাও, স্যার ওখান থেকে পালিয়ে যাবে। স্যার কিন্তু পোকামাকড় নিয়ে একদমই বীর পুরুষ না। এবার বলো আর কি বলতে, কি জানতে চাইছো? WBCS জার্নি। আচ্ছা, ডাব্লিউবিসি জানিনি। আচ্ছা, ডাব্লিউবিসি জানিনি। আচ্ছা, বাড়িতে নেমন্তন্ন জানিয়েছে তো একদম যাবো, ডেফিনেটলি যাবো। মানে এখন আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে কি, যে সারা বেঙ্গলে আমাদের ছেলেমেয়েরা রয়েছে, যে কোনোদিন কোথাও ঘুরতে গেলাম ফোন করব, অনলাইনে শুধু মেসেজ করবো যে আমি এই জায়গাটাতে আছি, আমি এখন এই আশেপাশে কি আছে, তোমাদের বাড়িতে খেতে ঢুকছি, এরকম ভাবে কিন্তু আমি জানাবো তোমাদের। জাস্ট ডাল ভাত খাওয়াবে, তাতেই যথেষ্ট। WBCS জার্নি। ডাব্লিউবিসি এর জানি হচ্ছে, ডাব্লিউবিসি এর যখন আমার তোমরা জানো, অনেকে তো স্যারের ভিডিও দেখেছো। ডাব্লিউবিসিএস যখন আমি পরীক্ষায় বসলাম, তখন হচ্ছে আমি চাকরি করি। তো প্রথমে আমি চাকরি, তো যোগা অনেকেই জানো গল্পটা, যে আমি প্রথমে স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেয়েছি। তারপর আমি সেখানে জয়েন করি। তার আগে আমি MA পার্ট 1 কমপ্লিট করার পরে আমার মনে হতো যে আমি কিছু একটা করতে হবে। মানে বাবা মার উপরে আর ভরসা করা যাচ্ছে না, বাবা মার কাছ থেকে টাকা নেওয়া যাচ্ছে না, যাবে না, মানে এটা আমার কাছে একটা ফিলিংস ছিল। কেন জানি না, আমার বাবা মা এটা নিয়ে আবার একটু দুঃখ পেতেন, যে এরকম কেন বলছো, তোমার তো চাকরি বাকরি, পড়াশোনা কমপ্লিট করো আগে। এটা না, আমি বলতাম না, মানে আর তোমাদের ওপরে আমি এরকম করে টাকার জন্য ভরসা করবো? আমার একটু চকলেট খেতে হলেও আমি ওটা নিজে করতে পারবো না, গ্রাজুয়েট হয়ে গেছি, এটা আমার একটু মনে হতো। জানি না এটা ঠিক মনে হতো না ভুল মনে হতো। তো তারপরে আমি প্রাইভেটে স্কুলে আমি অ্যাপ্লাই করি পার্ট 1 এর রেজাল্ট নিয়ে। তো তারপরে ওই রেজাল্টের উপরে করে, রেজাল্ট ভালো ছিল, মোটামুটি একটা ছিল জায়গা মতন আর কি, তো পেয়ে গেছিলাম। এবং সেই চাকরিটা আমি আমার নিজের, যেখান থেকে আমি পাশ করেছি, যে স্কুল ICSE ক্লাস 12 অবধি, ওখানে চাকরি পেয়ে গেলাম। তো ওরকম করে আমি আবার মানে ওটার চাকরিটা করলাম, ওটা একটা কিছু একটা ভ্যাকেন্সি ছিল এরকম কিছুদিন মনে হয়। তো তারপরে, সরি পার্ট 1 না, পার্ট টু, আই এম সরি, পার্ট 2 পরীক্ষা তো দিলাম, আর পার্ট 1 এর রেজাল্টটা হাতে ছিল, পার্ট 2 রেজাল্ট পেন্ডিং ছিল, তখন আমি এক্সাম দিয়ে বাড়ি এসেছি, আই এম সরি। তো তখন আমি ওই পার্ট 1 এর রেজাল্টে চাকরি পেলাম। তারপরে আমি ওখানে চাকরি করতে করতে আমার মা টিচার ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন। তো একটা ওই মানে শিক্ষকতার একটা পরিবেশ ছিল বাড়িতে, একটা এডুকেশন ফর টিচার। আর আমার বাবা কর্পোরেটে ছিলেন। তো বাবা ম্যানেজমেন্ট ওই লাইনে ছিলেন। তো আমি একটি মেয়ে, মার কাছেই বড় হয়েছি। বাবা বাইরে বাইরে ঘুরে বেড়াতেন, বা বাইরে বিভিন্ন জায়গায় কাজে যেতে হতো বাবাকে। বাবা বেশি বাড়িতে থাকতেন না, আউট অফ স্টেশনই থাকতেন, অল ইন্ডিয়ার কাজ করতে হতো, ইউনিলিভারে ছিলেন। তো মার কাছে থেকে এবার যাই, স্বাভাবিকভাবে স্কুল সার্ভিস কমিশনে আমি তারপরে বসে আমি চাকরি পেলাম। তারপরে বিয়ে হলো আমার। এবং বিয়ের পরে আমার মনে হলো যে স্যার যেখানে আছেন, ওরকম জায়গায় যদি আমি চাকরি করি, একটা পোস্টিং হয়, কারণ তখন ট্রান্সফার এরকম ছিল না যে ট্রান্সফার কর, তখন আমাকে আবার এক্সামে বসতে হবে। তো আমি আমি না অত বেশি চিন্তা করলাম না, যে ধরো স্যারের তো ট্রান্সফারেবল জব, আমার তো ট্রান্সফারেবল জব ছিল না। আমি তো ছিলাম ধূপগুড়ি একটা হায়ার সেকেন্ডারি স্কুল, বড় স্কুল খুব, ওখানে বড় স্কুল ইন দ্য সেন্স প্রচুর স্টুডেন্ট, ক্লাস 12 অব্দি প্রায় 1800-র মতন স্টুডেন্ট তো ছিলই। আর ওখানে আমি 9-10টা পড়াতাম, 11-12, 19 ইংলিশ পড়াতাম। তো তারপরে তখন আমার বিয়ে হয়ে গেছে। তো তখন আমার মনে হলো যে স্যার তখন মেকলিগঞ্জে পোস্টিং। তো তখন আমার মনে হলো যে স্যারের ওখানে একটা স্কুলে যদি ভ্যাকেন্সি পেতাম, আমি কাজ করতাম। এবার প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন আমার স্কুলে, এবং বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই, ওনারা আমার মানে মামুনি বাপি বলি আমি। তো জিজ্ঞেস করলেন যে এরকম খামখেয়ালি বানা, তুমি এখানে কাজ করছো, তুমি আবার মেকলিগঞ্জে যাবে, তুমি জানো মেকলিগঞ্জ থেকে তো বেরিয়ে যাবে কিছুদিন পরে ট্রান্সফার হয়ে। তো
ওই জায়গাটায় আমি একটু whimsical, আমি বলছিলাম ঠিক আছে পেরিয়ে যাবে, যখন ট্রান্সফার হয় তখন দেখা যাবে। এখন তো আমি মেকলিগঞ্জে ঢুকি অ্যাটলিস্ট 6 মাস, 1 বছর, 2 বছর, মানে এটা বলতে পারো আমি অত রেশনালি ভাবতাম না, ভাবিও নি। আবার এক্সামে বসি, এবং এক্সামে বসে আমার ওখানে ভ্যাকেন্সি ছিল, আমি ওখানে ঢুকে গেলাম। ওখানে এগেন অ্যাজ এ টিচার আমি মেকলিগঞ্জের চ্যাংড়াবান্ধা হাই স্কুল, ওটা ব্লক স্যারের বিডিও অফিসের ঠিক পাশের স্কুল। তো খবর নিলাম কাউন্সিলিং এ, এবং জলপাইগুড়ি মানে যেটা নাকি সেফার, ওখানে আমাকে আমার বাবা মা মামুনি বাপি বলেছিলেন যে একদম ঘরের পাশে জলপাইগুড়িতে যেটা স্টেবল আমরা আছি, তুমি ওই রাজগঞ্জ ব্লকে ভ্যাকেন্সি ছিল, আমার রেজাল্ট যা ছিল ওটাতে হয়ে যেত। তো আমার যখন কাউন্সিলিং হলো আমি ওটা ছেড়ে দিলাম, আমি বললাম আমি তো মেকলিগঞ্জে নিবো, আমি চ্যাংড়াবান্ধা স্কুলেই থাকবো, বিডিও অফিসের পাশের স্কুলেই থাকবো। তো এটা করেছিলাম আর কি। তো আমি জয়েন করলাম ওখানে। এই জয়েন করার পর ওখান থেকে আমার মনে হলো যে এরকম করে আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে দিয়ে কি আর আমি পোস্টিং বারবার চেঞ্জ করা যাবে? এটা সম্ভব নয়। তাহলে কি তখন মনে হলো তাহলে একটাই কাজ আছে, যে তাহলে আমি WBCS এক্সামটা আমি দিতে পারি। তাতে অনেকগুলো ব্যাপার আছে, WBCS এর সার্ভিস যেটা আছে আমার ভালো লাগে, তার অনেকগুলো পার্ট আছে, সেদিকে আমি যাচ্ছি না, তোমরা নিজেরা যারা প্রিপারেশন নিচ্ছ জানো তোমরা কেন প্রিপারেশন নাও। সেকেন্ড, আমার ভালো লাগতো, মানে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটা আমার ভালো লাগতো। আর সেকেন্ড, আমি স্যারকে দেখতাম খুব কাছ থেকে, তো সেই এক্সপোজারটা ছিল। আর থার্ড, যেটা তোমরা একটু হাসবে এটা শুনলে, স্যারের সাথে সাথে যদি স্পাউস পোস্টিং পাই তাহলে খুব ভালো। দ্যাট ওয়াজ অ্যানাদার ফ্যাক্টর, যেটা আমি ইন্টারভিউ বোর্ডে বলিনি, তো বললে জানি না কি হতো। তো তারপরে আমি ওখানে আমি তখন কিন্তু আমি চাকরি করতে করতে বিয়ের পরে WBCS এর পরীক্ষায় বসি, এবং সেই সময়টা আমি সেলফ স্টাডি করেছিলাম, বাড়িতে বসে পড়েছিলাম। স্যার আমাকে স্যার স্যার অনেকটা ব্যস্ত থাকতেন ব্লকে, কিন্তু তার স্যার যতটা সময় পেতেন তখন আমাকে গাইড করতেন। এবং তারপরে যখন আমার এক্সাম হলো, রিটেন এক্সাম, তখন আমি গেলাম। সেই সময়টা, এই সময়টা আমি মানে আমি না বললে পারবো না এই জায়গাটা, যে ওই সময়টা স্যার আমার সাথে যেতে পারেননি, কলকাতায় পরীক্ষা হলো, তখন অনেকটা দিন ধরে মেইন হলো, ডেসক্রিপটিভ ছিল। তখন কিন্তু আমার বাবাও যেতে পারেননি পরিস্থিতির জন্য, বাবা কাজে ব্যস্ত ছিলেন। ওই সময়টা আমার মা গেছেন, এবং খুব করে মা আমার সাথে সেই হলে যাওয়া আসা, কলকাতার মতো জায়গায় সম্পূর্ণভাবে মা আমাকে সাপোর্ট করেছেন। তারপরে ইন্টারভিউর সময় স্যার ছিলেন, কিন্তু ইন্টারভিউ যখন হলো তখন আমি আমার বেবি এক্সপেক্ট করছিলাম, ওই অবস্থায় আমি ইন্টারভিউটা দিতে যাই, এবং ইন্টারভিউটা মোটামুটি ভাবে হয়ে গেল। তারপরে তো এই চাকরি, এটা হলো WBCS এর গল্প। আর কি তোমরা শায়নদীপ জানতে চাও? শায়নদীপ একটা মজার কথা বলছি, বলছি যে আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, কিন্তু এখন অধ্যয়ন পরিবারের মূল স্তম্ভ হিসেবে আপনার এত বড় ফ্যান বেস অলরেডি হয়ে গেছে, তো কেমন লাগছে এই ফিলিংটা? রিয়েলি মানে এটা তোমার একটা, কিন্তু মানে তোমাদের ম্যাডামের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই এক্সেপ্ট হোয়াটসঅ্যাপটা অনেক কষ্ট করে ইউজ করে, তাও সবসময় ও হোয়াটসঅ্যাপে দেখে না আর কি। বাট অধ্যয়নের জন্য ওর এখন বিরাট একটা মানে পার্সোনাল একটা মানে টিম হয়ে গেছে আর কি তোমাদের এই অধ্যয়নের মাঝখানে, এবং এটাই মানে এটা আমাদের একটা বিরাট বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো আওয়ার ফিলিং, লেটস একটা কাজ করি চলো, নতুন ভাবে মানে অন্যদিন তো মোটিভেশনাল টক্স টক্স সব হয়, আজকে একটা কাজ করি, আমি তোমাদের ম্যাডামকে একটা ইন্টারভিউ নিই এখান থেকে, বাকি সময়টা আমি একটা ইন্টারভিউ নিই। সো শায়নদীপের প্রশ্নটাই আমি তোমাকে করছি যে হাউ ডু ইউ ফিল যখন এত ফলোয়ার্সকে দেখো, এত তোমার কাছে মেসেজ আসতে থাকে যে ম্যাডাম এই জায়গাটা আপনাকে আমরা দিয়েছি, তো কেমন লাগে সেই জায়গাটা? দেখো, যেটা হয় যে আমি ফেসবুকে নেই, তার আমি স্যার বললেন, আমি অনেক সময় হোয়াটসঅ্যাপটাও খুব কষ্ট করে দেখি। আমার এর পেছনে একটা কারণ আছে, কারণটা কি জানো তো, মানে আমার মনে হয় আমি সবার সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু সেটা সামনাসামনি। আমি ভীষণভাবে সামনাসামনি কথা বলতে, আমি চিঠি লিখতে খুব ভালোবাসি, কিন্তু আমাকে যদি এটা বলা হয় মেইল, আমার কোথায় যেন মনে হয় প্রাণটা নেই। আমি যখন কারোর সাথে কথা বলি, ফোনে কথা বলতে যতটা না আমি ভালোবাসি, আমি অনেক বেশি ভালো লাগে আমার সামনে কথা বলতে। আরেকটা কথা, আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলিতে এই সময়টা আমি মনে হয় যতটা পারি দেই। এখন তোমরা, তোমাদের জায়গায় যদি আসি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে খুব ক্লোজ, যাদেরকে আমি সব সময় কাছে পাই। এবার তোমরা কিন্তু, আমি ঠিক ফ্যান ফলোয়ার বললে ব্যাপারটা খুব ছোট লাগে শুনতে, মানে তোমরা না আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। এখন আমি বলি যে তোমাদের জন্য কিন্তু আমি ঠিক আমার সময় বের করে নেই, তোমাদের খুঁটিনাটি যা যা কিছু আমি শুনতে পাই। তো এটাকে ঠিক আমি ওই ক্যাটাগরিতে ফেলতে পারবো না। তোমাদের কাছে আমি জানি না যে এটা তোমরা কি বলছো যে সোশ্যাল নেটওয়ার্ক বলো, এটাকে আমি সোশ্যাল নেটওয়ার্ক, তোমাদের, তোমরা সেই আওতাই পড়ো না। মানে আমার না একটা আহ, আমার নিজের একটা সার্কেল আছে,
সেই সার্কেলটার মধ্যে আমি যাদেরকে রাখি তাদের জন্য আমার ঠিক সময় বের হয়ে যায়। তোমরা সেই সার্কেলের মধ্যে পড়ো, অধ্যয়নের প্রত্যেকটা বাচ্চা সেই সার্কেলের মধ্যে পড়ে। সেই জন্য তো 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 তোমাদের কাছে ওই সোশ্যাল নেটওয়ার্কের সাথে কোনো তুলনাই হয় না। ইউ আর মাই ফ্যামিলি। এক্স্যাক্টলি, মানে আমাদের এই যে তোমরা এই যে ভালোবাসাটা দিচ্ছ, এটা কোনো এটা কোনো ফ্যান ফ্যান কথাটা খুব ছোট্ট কথা, মানে ফ্যান কথাটা অতটা ডেপথ নেই আর কি, ঠিক আছে? মানে ছেলে মেয়ের মতন অ্যাকচুয়ালি। হয়তো তোমাদের বাবা আমার চেয়ে একটু এই যে একটু হয়তো সিনিয়র হবেন, বা কিন্তু আমাদের কাছে আমাদের এজ হয়তো তোমাদের বাবা মার চেয়ে অনেকটা কম হতে পারে, কিন্তু মানে আমাদের আহ, দৃষ্টিটা তোমাদের প্রতি সেরকমই, জাস্ট লাইক আওয়ার কিডস। আমরা ছোট আমাদের ছেলে মেয়ে দুজন রয়েছে, সেরকমই তোমরা আমাদের সন্তান সন্তান সেই চোখেই কিন্তু দেখি, সিরিয়াসলি। এবং তোমরা যখন ভালো করো, তোমরা যখন খুশি হও, ক্লাস যখন তোমাদের ভালো লাগে, ঠিক সেরকমই আমরা এনজয় করি তোমাদের মতন, অ্যাজ ইফ আমাদের কিডসরা খুব ভালো এনজয় করছে। অধ্যায়ন যখন তোমাদের ভালো লেগেছিল, তখন আমাদের এটাই স্যাটিসফ্যাকশন ছিল যে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের সবকিছু ভালো লাগছে। আজকে মাতৃদিবসে আপনাদের একসঙ্গে পেলাম। ভালো থাকবেন স্যার। গুরু দ্রোণাচার্য, দেবলীনা ম্যাডাম, সশ্রদ্ধ প্রণাম। থ্যাংক ইউ ভাই। নিতাই বাবা, এত আমাকে প্লিজ আমাদেরকে এই জায়গাটাতে বসিও না গো, প্লিজ না, প্লিজ। আমি তোমাদের মতন ডাল ভাত খাওয়া, ভুলে ভরা, কিছু ঠিক থাকা, সামান্য মানুষ, অনেক ভুল আছে, কিছু কিছু জিনিস ঠিক আছে, একদম সামান্য মানুষ। কোনো মানুষ কোনোদিন ঈশ্বরের জায়গাতে যেতে পারে না, প্লিজ সেই জায়গাটাতে কখনো বসিও না, তাতে আমাদের খুব কোনটা হয় এবং ইচ্ছা হয় না। আচ্ছা, তোমার প্রিয় খাবার এটা জানতে চাচ্ছি, প্রিয় খাবার। আসলে আমি তো ভয়ঙ্কর রকমের খাদ্য রসিক। তা এবার আমি ম্যাডামকে জিজ্ঞেস করছি, হোয়াটস ইউর ফেভারিট ফুড? চকলেট। তা ম্যাডামের ফেভারিট খাবার হলো চকলেট। তোমাদেরকে ম্যাডাম আমাকে জানিয়ে দিল যে তোমাদের সঙ্গে দেখা হলে একসঙ্গে চকলেট খাওয়া যেতে পারে। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে হোয়াটস ইউর হবি, হোয়াট ইজ ইউর হবি? আর সেরকম স্পেসিফিক যে হবি যেটা সেরকম কিছু নেই। আমি বই পড়তে খুব ভালোবাসি, আমি গান শুনতে খুব ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, আমি রান্না করতেও ভালোবাসি। সেটা যখন হঠাৎ মনে হয় তখন আমি রান্না করতে ভালোবাসি। আর সবচেয়ে বেশি যেটা ভালোবাসি সেটা হচ্ছে বন্ধু, ফ্যামিলি, তোমাদের মতন বাচ্চারা যারা আমাকে ফোন করো যখন আমার এইগুলোর প্রতি আমার খুব ভালো লাগে। আমি ভীষণ ফ্যামিলির লোকজনের সাথে গল্প করতে, নিজের খুব ভালো লাগার মানুষগুলো, বন্ধুদের সাথে গল্প করতে, দ্যাট ইজ মাস্ট, আমার 1 নম্বর হবি হচ্ছে সেটা। তারপর যখন মনে হয় যে সবাই একটু ব্যস্ত আছে, তখন আমি আমার মতন করে ফ্রি আছি, তোমাদেরও কোনো ফোন আসছে না, তখন আমি বই, সিনেমা, ঘর গোছানোর কাজ করতে আমার ভালো লাগে। বিভিন্ন রকম আছে। আমার কিছু গাছ আছে, সেই গাছে একটু যত্ন নিতে আমার ভালো লাগে, চলে যাই ছাদে, চলে যাই পাখি খাওয়াতে, জল খাওয়াতে। আমি একটু ফোন থেকে ফোনটা যখন আমার হাতে থাকে বা আমি ইনস্টিটিউটে থাকি, ফোন আসে, কথা বলতে চাও তোমরা, তখন আমি বলি। আমার বন্ধুদের ফোন আসে, বলি। কিন্তু আমার বাড়ির লোকে যখন থাকে, মা ছিলেন, বাবা মা, শ্বশুর শাশুড়িরা আছেন, ওনারাও আছেন, কথা বলি। কিন্তু আমার ভ্যারাইটি কাজগুলোর মধ্যেই থাকে। ম্যাডামের একটা বিরাট প্যাশন, যেটা এর পরে লেটস ডু দিস থিং, হ্যাঁ, আমাদের যখন সেমিনার হবে, ম্যাডাম কিন্তু প্রচন্ড ভালো ডান্সার। ম্যাডামের একটা বিরাট প্যাশন ডান্স, এবং এখনো আজকের ডেটে ম্যাডাম ডান্সকে খুব মিস করে। তো আজকে একটা প্রপোজাল আমি দিচ্ছি তোমাদের ম্যাডামকে, এই তোমাদের সামনে, ছেলে মেয়ের সামনে তো এরকম প্রস্তাব দেয়াই যেতে পারে, তাই না, বাবা মার? তা আমি এই প্রস্তাবটা দিচ্ছি যে এরপরে আমাদের যেদিন লাইভ সেশনটা হবে, লাইভ সেমিনার যেটা হবে, সেটার মধ্যে ম্যাডামের একটা ডান্স পারফরমেন্স থাকবে। ডান্স পারফরমেন্স তোমাদের বহু বছর পরে, মেবি আফটার ডিকেডস, ম্যাডাম তোমাদের জন্য একটা ডান্স পারফরমেন্স করবে। এটা স্যার কিন্তু আমাকে একটা বিপদেই ফেলে দিলেন, কারণ আমি অনেকদিন ডিট্যাচড। আমি নাচ করতে ভালোবাসি ঠিকই, করিও, সেটা এখন হয়ে গেছে। আমি ঘরের ভেতরই করি, ছেলে মেয়েদেরকে নিয়েই করি। ওই যে বললাম যে আমার নির্দিষ্ট হবি বললে আমার ভুল হবে, প্রচুর বিভিন্ন ভাবে আমার যখন সময় পাই নাচ গানও আমাদের হয়ে যায়। স্যারও সেখানে পার্টিসিপেট করে, কিন্তু এটা কিন্তু একদম ভেতরের খবর বলছি, যে যখন আমাদের ফ্রি টাইম থাকে, আমরা রাত্রে ডিনারের আগে যখন একটু সময় যদি পাই, স্যার, আমি, বাচ্চারা 4জনই মোটামুটি নাচ গান গল্প সব হয় ওটাতে। স্যারও কিন্তু পার্টিসিপেট করে, কখনো চুপ করে লুকিয়ে ভিডিও করে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, স্যারের নাচ দেখে নিও।
আমাদের দাবি মানতে হবে। সাজুর কি দাবি গো, সাজুর দাবি দাবি মিস করে গেলাম। বাট অ্যাকচুয়ালি মানে যেটা হয় আর কি, আমি এখন সোশ্যাল স্ফিয়ারটা এত অন্যরকম হয়ে গেছে না, কিছু জিনিস সবসময় বাইরে তো যেটা বোঝো তোমরা, অনেক রকম মানুষ অনেক রকম ভাবে রিয়াক্ট করে। ইদানিং তো আমি ইনফ্যাক্ট আমি পার্সোনালিও সোশ্যাল মিডিয়া খুব ইদানিং ইউজ করছি না, বিকজ মানে অনেক কাজ থাকে। এবার যেটা মানে হয় আর কি, পার্সোনাল মোমেন্টস গুলো এটা উই রিয়েলি এনজয়। এবং আমাদের এই মানে বিইং আ ফ্যামিলি অফ ফোর, ছেলে মেয়ে থাকে। আমার বাবা মা বা আমার শাশুড়ি তো কিছুদিন আগে চলে গেলেন, শ্বশুর আছেন জলপাইগুড়িতে। যখন জলপাইগুড়িতে যাই তাদের সঙ্গে টাইম কাটাই। এবং এখানে থাকলে এই যে আমাদের এই বিইং মানে এই ফ্যামিলি বন্ডিংটাকে আমি খুব এনজয় করি, আমরা এনজয় করি। এবং তোমাদেরকেও বলবো, তোমরা ফ্যামিলির সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে তোমরা প্লিজ এনজয় করো, এটাই আমার বক্তব্য থাকবে। একই জায়গায় দুজনের পোস্টিং থেকে কিছু মজার ঘটনা এটা পোস্টিং এ প্রচুর আমাদের মজার ঘটনা রয়েছে, কয়েকটা শেয়ার করো। আচ্ছা, ঠিক আছে, শেয়ার করছি একটা সবচেয়ে মজার। আমার যেটা এখন এই মুহূর্তে তো অনেক আছে, মনে পড়লো যেটা, স্যার তখন মেখলিগঞ্জের ভিডিও, স্যারের প্রথম ব্লগ, স্যার একদম কমপ্লিটলি ইনভলভ। এত ইনভলভ, কোথা দিয়ে দিন কোথা দিয়ে রাত যাচ্ছে, বউ আছে যে সেটাও বোধহয় ভুলে যেত মাঝে মাঝে। কারণ স্যার এতটা বেশি কাজের মধ্যে ডুবে থাকতেন। এবং এটা নিয়ে আমার সেরকম কিছু একটা অসুবিধে হতো না, কারণ ব্লক অফিসে অন্যান্য ফ্যামিলি থাকতেন, তো ওনাদেরও হাজবেন্ডরা ওখানে চাকরি বাকরি করতেন, অনেক বৌদিরা ছিলেন, দিদি বউ বলতাম, তো ওনাদের সাথে বেশ গল্প টল্প করে আমার সময় কেটে যেত। স্কুলও থাকতো, স্কুল থেকে ফিরে তারপরে আমিও বেশ গল্প টল্পে মজে যেতাম, খুব ভালো একটা ফ্যামিলির মতন ওখানেও ছিলাম আমরা। তো এরপর এক বন্ধুর বিয়ে, হ্যাঁ স্যারের এক বন্ধুর বিয়ে, ধরো আমার তারিখটা এক্সাক্ট মনে নেই, সাপোজ বিয়েটা রবিবার, ঠিক আছে, রবিবার বিয়ে, আহ, আর বউ ভাত তোমার ধরো মঙ্গলবার, বুধবার। বুধবার ছিল। এবার স্যার সেটা, স্যারকে বলেছে, এবার স্যার সামাও বাড়িতে এসে আমাকে বললো বিয়ে। এবার আমি স্যার বিয়ে, ওর বিয়ে বলেছে যেতে হবে, আমি সেটা স্যারের উপরেই ছেড়ে দিয়েছি। কবে কি বৃত্তান্ত, আর আমার একটু ওই যতটুকু স্যার বলে ওই শুনি, ওই ওর থেকে বেশি যত স্যার যদি না বলে আমি ওটাতে আর বেশি আগ্রহ আমার থাকে না। ঠিক আছে, স্যার বলে দিয়েছে মানে ওটা স্যার আমার যখন বলবেন আমি রেডি হয়ে চলে যাব, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি আর খুঁচিয়ে জিজ্ঞেসও করিনি। তো সেটা বলে না, স্যার আমার ভুলে গেছে বোধহয় যে কবে বিয়ে কবে কি। এবার আমাকে বৃহস্পতিবার দিন স্যার এসে বলছে এই তাড়াতাড়ি আজকে, মানে অফিসে যাওয়ার আগে বলছে আজকে কিন্তু ওর বিয়ে, আজকে বউ ভাত আছে, বিয়েটা তো যাওয়া হলো না, আজকে কিন্তু রেডি হয়ে থাকবে, বৃহস্পতিবার বলছে এসে, সেটা বুঝতে পেরেছো? তো এবার আমি তো রেডি টেডি হলাম বিকেল বেলায়, স্যার বলে গেছেন সকালবেলা তো এসে বিকাল থেকে রেডি, একটু দূরে যেতে হবে। সন্ধেবেলায় আমরা 6টা 7টার সময় রওনা দিলাম। এবার বউ ভাত হবে, যাচ্ছি, সব গিফট টিফট নিয়ে গেলাম। এবার গিয়ে আমাদের পৌঁছতে পৌঁছতে 9টা 9:30 হয়ে গেছে। এবার গিয়ে দেখছি আরে বিয়ে বাড়ির গেট কিরকম, ব্যাপারটা খোলা টোলা হচ্ছে প্যান্ডেল, খুব চিন্তায় পড়ে গেলাম দূর থেকে দেখছি। এবার স্যার বলছে কি ব্যাপার, ওর কোনো সমস্যা হলো নাকি? আমি যে, এটা তো সত্যি। যাই, গুটি গুটি পায়ে ঢুকলাম দুজনে। না, ওই জায়গাটাতে আমি আমি মানে আমার যারা বন্ধুরা দূর থেকে আসার কথা ছিল, কলকাতায় যে বন্ধুরা আসছিল, ও হচ্ছে আমার ভেটেনারি এক বন্ধু ছিল, কি বলে ভেটেনারি যে বন্ধু ছিল, তাদেরকে আমি ফোন করলাম, কিরে তোরা কোথায়, আমি কিন্তু চলে এসেছি। ওই তখন আমাকে দীপক বলছে কি যে কেটে কিন্তু মানে প্রায় বাড়ির কাছে চলে এসেছি, মানে আমরা কিন্তু মানে ঢুকছি আর কি গলিতে, এরকমই একটা কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি ওরকম। তখন স্যারের একটু সন্দেহ হয়েছে, তখন স্যার বোধহয় ফোন করেছে যে ব্যাপারটা বোঝার জন্য। তখন বল। তখন আমাকে বলছে, আমি বলছি তুই কোথায়, বলছে ট্রেনে। বলছি ট্রেনে মানে, ও তো ট্রেনে কেন? বলছে কালকে তোর জন্য সবাই ওয়েট করলাম, তুই কালকে এলি না, ইচ্ছা করি তোকে ফোন করিনি, যে তুই বেশি ব্যস্ততা দেখাচ্ছিস আমাদেরকে। আমি বললাম মানে, বলে কালকে তো ছিল বউ ভাত, আমি এবার তোমার ম্যাডামকে নিয়ে এবার গিফট টিফট নিয়ে এসেছি, কি বিব্রত পরিস্থিতি, আমার ড্রাইভার যে হাসছে পুরো, বলে স্যার আপনার মাথা পুরো খারাপ, এই অবস্থাতে ম্যাডামের আর কি। তারপরে গিয়ে দেখি কাকিমা তো শুয়ে আছে ক্লান্ত, কাকু কোথায় গেছেন, একটা জঘন্য অবস্থা। এত লজ্জা লাগছিল, সেই শেষ অব্দি ডিনার না করিয়ে ছাড়বে না। ডিনার টিনার করে এসে আমি কি মন খারাপ হয়েছে আর কি রাগ হয়েছিল জানো, বিশ্বাস করতে পারবে না। আচ্ছা, ওই গল্পটা বলো, ওই
স্টুডেন্ট, তোমার চ্যাংড়াবান্ধা হাই স্কুলের স্টুডেন্ট আমার সঙ্গে খেলতেছে। ও আচ্ছা আচ্ছা। তো আমি তো তখন স্কুলে চাকরি করি, তোমার চ্যাংড়াবান্ধা হাই স্কুল, স্যারের ব্লক অফিসটা ছিল চ্যাংড়াবান্ধা। আর তো ওখানে চাকরি, ওখানে আমি পড়াচ্ছি, তো পড়ার ক্লাস নিচ্ছি। তো একজন, আমি তখন 11-এ পড়াচ্ছিলাম, ভাবো 11 মানে যথেষ্ট বড় ছেলেমেয়েরা, কিন্তু আমার সাথে একটা ভালো, এমন একটা সম্পর্ক ছিল যেখানে না মানে মানে ওদেরকে আমি যেরকম খুশি আমার মতন আমি শাসন করতে পারতাম, সেই জায়গাটা ছিল ওদের সাথে, সেই রিলেশনশিপটা আমার ছিল, যেমন করে নিজের ছেলে মেয়েকে বকাঝকা করে দিতে পারি, ওদেরকেও পারতাম, করতে পারতাম সেটা। তো একদিন এক ক্লাস নিচ্ছি, এর মধ্যে একটা ছেলে, একটা বাচ্চা খুব কথা বলছে, খুব কথা বলছে, কি যে বলছে পাশের সাথে, যেটা হয় ক্লাসরুমে। তো আমি বলছি, এই তুমি উঠে দাঁড়াও, পড়াশোনা করছো না, শুধু বক বক করে কথা বলছো, সবাইকে ডিস্টার্ব করছো, কি বলছো এত? তো বলে, না ম্যাম, এসে বলছে, না ম্যাম, ওই পড়ার কথাই বলছিলাম। বললাম, পড়ার কথা না বলে তুমি আমার কাজে মন দাও, বলে আবার দেখছি হাতে ঘড়ি পড়ে এসছে। তো আমি গিয়ে আস্তে করে আলগো করে একটু হাতে ওই, যেটা মানে ঠিক থাপড় বলবো না, বেশ হালকা করে একটু হাতের গালের মধ্যে হাত দিয়ে বলেছি, কি বাবা, তুমি তো ভীষণ সাহেব হয়ে গেছো, তুমি 11-এ পড়াশোনায় মন নেই, আর এরকম আলগা করে বলেছি, আর তুমি ঘড়ি পরে আসা শুরু করেছো, তুমি তো সাহেব হয়ে গেছো। সে হঠাৎ করে বলে, ম্যাম, আপনি আমার গালে চড় লাগিয়ে দিলেন। একটু মিষ্টি হেসেই বলছে। আচ্ছা, কেন? সেটা পারবো না নাকি করতে? বলে, আপনি জানেন আমি বিডিও সাহেবের সাথে ক্রিকেট খেলি? আমি তো হাসবো না কাঁদবো না আরো বকবো, হাসি পেয়েছে আলটিমেটলি। আমি বললাম, তুমি বিডিও সাহেবের সাথে ক্রিকেট খেলো বলে কি তুমি আমার মাথা কিনে নিয়েছো? তুমি কি বিডিও সাহেবকে গিয়ে কমপ্লেন জমা দেবে যে ম্যাম আমাকে এরকম বকাঝকা করছে? তারপরে বাড়ি এসে স্যারকে বললাম, তুমি আজকে থেকে যার সাথেই খেলো, আমার বাচ্চাগুলোর সাথে তুমি ক্রিকেট খেলবে না। স্যার বলছে, কেন? আরে বাচ্চা তো পুরো মাথায় উঠে যাচ্ছে, বিডিও সাহেব ক্রিকেট খেলে, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ল অ্যান্ড অর্ডার পুরো আমার ব্রেক হয়ে যাচ্ছে ক্লাসে। তো এরকম ব্যাপার ছিল আর অ্যাকচুয়ালি কি। মানে আমি যেগুলো যেগুলো জায়গাতে পোস্টিং আমার হয়েছে আর কি, সেই সব জায়গাতে এরকম ভাবে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করতাম, এবং এটা মানে অনেকভাবে কাজে দিত আর কি। পরবর্তীকালে কোনো একটা বড় সমস্যা হলো, এই সমস্ত ছেলেমেয়েরা আমার বিরাট মানে বিরাট বড় স্তম্ভ ছিল আর কি, এরাই হেল্প করতো সমস্ত ভাবে। একসঙ্গে মাছ ধরতে যেতাম এসডিও থাকার সময়, কয়েক মানে বছর, 1 বছর আগে পর্যন্ত কিন্তু এসডিও পোস্টে থেকেও আমি একদম পুরো পুকুরের মধ্যে সবার সঙ্গে নেমে মাছ ধরেছি। তারপরে এর অনেকগুলো অনেক অ্যাক্টিভিটিস, এবং খেলাধুলো তো ছিল, খেলাধুলো আমার সবসময় পছন্দের জায়গা ছিল। মানে লাস্ট যে ম্যাচটা খেলেছি বালুরঘাটে, আমি সেটাতেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, ঠিক আছে। জুলাই মানে লাস্ট বালুরঘাট থেকে আসার আগে যে পুলিশের সঙ্গে ম্যাচটা খেলেছি, তার মধ্যেও ম্যান অফ দ্য ম্যাচ ছিলাম, লাস্ট অব্দি আমি ছিলাম নট আউট থেকে। এবার সেটা কিন্তু আমি খেলেছি সব বাচ্চা বাচ্চা পুলিশ গুলোর সঙ্গে, মানে পুলিশরা যারা ইয়াং পুরো টিম, এবং পুলিশদের টিমটা দারুণ ফিট থাকে আর কি সাধারণত, আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তো তোমরা দেখতে দেখো চারপাশে। কিন্তু তার মধ্যে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, টিমকে জিতিয়েও ছিলাম পুরো শেষ অব্দি নট আউট থেকে। তো এর ফলে যেটা হয় আর কি, এখন আবার 43+, অক্টোবর মাসে 44 হবে। তা মুশকিলটা হলো যে আই স্টিল ফিল দ্যাট আই এম স্টিল ইয়াং, ভেরি ইয়াং, এবং ভালোভাবে খেলতে পারি। কিন্তু শিলিগুড়িতে আসার পরে শিলিগুড়ির যে ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে, তারা আমাকে ফোন করে বলছে, স্যার আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। বলে, কি? বলে, এবার আপনি শিলিগুড়িতে চলে এসেছেন, এবার ভেটারান্স টিমের ক্যাপ্টেন হতে হবে। আমি বললাম, ভেটারান্স টিমের ক্যাপ্টেন? মানে আমি এখন অ্যাক্টিভ টিমের ক্যাপ্টেন হওয়ার ক্ষমতা আমি রাখি, আর আপনি আমাকে ভেটারান্স টিম বানিয়ে দিচ্ছে, বানিয়ে দিচ্ছেন ভেটারান প্লেয়ার। সুতরাং এটা হয় মানুষের পারসেপশন, বাট ইউ শুড অলওয়েজ বি ইয়াং। হার্ট থেকে যদি ইয়াং থাকো, তাহলে তার চেহারাতে সেটা সবসময় রিফ্লেকশন হবে, ইউ উইল নেভার বি ওল্ড। এটাই আমার মনে হয়, এটা আমরা সবসময় বিশ্বাস করি, আমরা দুজনেই বিশ্বাস করি পার্সোনালি এটা। তা তনবী তখন থেকে বলে যাচ্ছে, আপনাদের লাভ স্টোরিটা বলুন, মানে কি ইন্টারেস্ট দেখো পড়াশুনোর, কিচ্ছু কথা নেই, লাভ স্টোরিটা বলুন। লাভ স্টোরি আজকে নয়, ওরা বলতে গেলে একটা পুরো এপিসোড লাগবে। আপনার টেক্সট গুলো দেখছেনই না, সৌভিক বলছে, আমি আর দুঃখ পেলাম ম্যাম, আপনার এবং স্যারের প্রিয় বই এবং প্রিয় লেখককে। অ্যাকচুয়ালি পড়ার গণ্ডিটা যখন বাড়বে না, প্রিয় শব্দটা অনেক বেড়ে যায়। আমার সবসময় প্রিয় একটা সার্কেল রয়েছে আমার পার্সোনালি, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ, শঙ্কর। আচ্ছা, আপনি স্যারের কি কোয়ালিটি দেখে পছন্দ করেছিলেন? আচ্ছা, এটা বল। আর স্টিগ লারসন হচ্ছে বাইরে, এবং জন গ্রিশাম, এরা হচ্ছে আমার, স্টিগ লারসন এবং জন গ্রিশাম। এরা হচ্ছে, জন গ্রিশামের যেমন আমার সমস্ত বই রয়েছে নিজের পার্সোনাল সিরিজে,
আর বিভূতিভূষণ আমার খুব প্রিয়, এবং সেই সঙ্গে শঙ্করের লেখা আমার প্রচন্ড প্রচন্ড ফেভারিট, আর সব সময় সত্যজিৎ রায়। আচ্ছা প্লিজ, স্যারের কোন গুণগুলো দেখে আপনার পছন্দ হয়েছিল এবার বলো। এটা ভীষণ কঠিন প্রশ্ন, স্যারের কোন গুণ দেখে পছন্দ হচ্ছিল। তোমাদের স্যারকে যে যে কারণে পছন্দ হয় সেই সেই কারণে আমারও হয়, আমিও তোমাদেরই একজন। আর রইল কথা যে তুমি যেটা বলতে চাইছো যে তখন তখন দেখো স্যারের সাথে আমি 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 পড়তাম, আমরা পড়তাম একই ব্যাচ, বাট স্যার কলকাতায় পড়তেন। তো তখন কিন্তু আমাদের এমনি আমরা উই আর জাস্ট স্টুডেন্টস, পড়তাম, অন্য ফ্রেন্ডসদের মতোই ছিলাম, ফ্রেন্ডশিপই ছিল, ভেরি ইনোসেন্ট সিম্পল ফ্রেন্ডশিপ। তার পরবর্তীতে আমার মনে হয় যে আমি আর স্যার যখন আমরা ডিসিশন নিই যে আমরা একসাথে উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার, আমি বলবো না যে বিয়ে করব, ইট ওয়াজ আ ভেরি মানে অনেক ম্যাচিওর হয়ে আমরা সেই ডিসিশনটা নিয়েছিলাম। কারণ আমার মা এবং বাবা একটা কথা আমাকে বলেছিলেন খুব ছোট থেকে, যে যেটাই করবে উইথ রেসপন্সিবিলিটি করো, তুমি যে কাজ করবে, যে ডিসিশনটা নেবে তার আগে তুমি 100 বার ভেবো, ডিসিশনটা নিয়ে নেওয়ার পরে সেটাকে এক্সিকিউট করো সিনসিয়ারলি। সেটা তখন যদি মনে হয় ভুলও, চেষ্টা করো সেটাকে ঠিক করার। তো এই ব্যাপারটা ছিল। এবং তোমরা বারবার বলছো লাভ স্টোরি লাভ স্টোরি, এটা আমি তোমাকে বলবো তোমাদের একটা জিনিস আমার বলা দরকার তোমাদের কাছে, যে লাভ স্টোরি সেই অর্থে কিন্তু ওই ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, মাঠে বসে ফুচকা খাচ্ছি, ঠিক আছে, জাস্ট ইট ওয়াজ ফান এন্ড এনজয়মেন্ট, এরকম কিন্তু ছিল না, অ্যাকচুয়ালি ছিল না। কোথায় যেন মাথায় বসে গেছিল যে ওই দায়িত্ব ব্যাপারটা, তো ওই জন্য ইট ওয়াজ ভেরি নর্মাল ফ্রেন্ডশিপ ছিল। তারপরে উইথ টাইম যখন আমাদের ম্যাচিওরিটি এসছে, তারপরে আমার মনে হলো যে ইয়েস, স্যার আমার অনেক কিছু বুঝতে পারেন, আমার মেন্টালিটিটা বুঝতে পারেন, বা স্যারের মেন্টালিটি আমি বুঝতে পারি, বা স্যারের নেচারটা ভালো লাগছে, স্যারের সিম্পলিসিটি ভালো লাগে। তো ওই অ্যাঙ্গেল থেকে স্যারকে কখনো জাজ করার চেষ্টা করিনি, করার প্রয়োজনও বোধ করিনি। কিন্তু আমার মনে হয় যে লাভ স্টোরি বলো, এটা আমার কাছে এবং স্যারের কাছে এটা ছিল যে তোমার যখন কারোর প্রতি তোমার ফিলিংস আসবে, ইন দ্য সেন্স যে তখন তার সাথে ওরকম মানে ভালো লাগে, ইট ইজ আ ভেরি স্পন্টেনিয়াস ফিলিং, এটা না একটা ওই ইনটুইশনের মতন, এখান থেকে ওই কন্ডিশন দিয়ে হয় না, এটা ন্যাচারালি হয়, ন্যাচারালি একটা ভালো লাগা আসে, তার সাথে হয়তো কথা বলতে ভালো লাগে। এবং তারপরে আসে যে লাইফটা, সেইখানে আমার মনে হয় স্যার আমি দুজনেই এটা বেশি চিন্তা ছিল যে আমাদের পড়াশোনা, এবং তারপরে আমাদের বাবা মার কিছু তাদের তাদের কথা মাথায় রেখে তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য করতে হবে, তারপরে আমাদের নিজেদের লাইফটাকে আমাদের পড়াশোনা চালিয়ে দিয়ে তৈরি করতে হবে, তারপরে উই ক্যান থিঙ্ক অফ ম্যারেজ। তো ব্যাপারটা এরকম ছিল, ইট ওয়াজ নট এ ভেরি স্পাইসি লাভ স্টোরি। অলওয়েজ ইউজ টু সে যে ডু নট ফল ইন লাভ, ইয়েস, রাইজ ইন লাভ। মানে তোমাদের একটা কথা বলি যে যখন স্যারের সাথে আমার বিয়ে কথা ওয়াজ অনেক পরে আমরা চিন্তা করেছিলাম, সত্যি কথা, যখন আমরা অলরেডি উই ওয়্যার ইন সার্ভিস, আর তার আগে বিয়ের ব্যাপারটা আমরা উই নেভার থট অফ, বাট ফ্রেন্ডশিপ ওয়াজ ভেরি ভেরি সিনসিয়ার, টাইম পাসিং ফ্রেন্ডশিপ ছিল না, নট এট অল। কারণ যে কোনো প্রয়োজনে আমার কোনো অসুবিধেতে আমি, স্যার ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, স্যারের কোনো অসুবিধেতে আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। এবং অনেক অনেক কাজ স্যার আমার করে দিতেন, অনেক কাজে হেল্প করে দিতেন, স্যারের অনেক প্রজেক্ট আমি লিখে দিতাম স্যারকে। তো আরেকটা কথা, যে যখন আমার মনে হচ্ছিল যে কোথাও যেন স্যার ইজ বিকামিং মোর দ্যান আ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তখন স্যারকে আমি সবসময়, স্যার চিঠি লিখতেন আমাকে, কলেজ থেকে চিঠি লিখতেন, যেটা সবচেয়ে সুইট পার্ট আমি বলবো। এবং সেই চিঠিগুলো কোনোদিনও যদি হয় আমার কাছে কিছু আছে, মানে সেই চিঠিতে না শুধু ওই পড়াশোনা, ঠিক আছে, ভালো থাকিস, পড়াশোনা মন দিয়ে করিস, এর পরের টার্মে রেজাল্টটা যেন আরো ভালো হয়, ঠিক আছে, এরকম এই কথাগুলোই থাকতো। আর এরপরে আমাকে এটা করতে হবে, এরপরে আমাকে স্যারের তখন রিসার্চের দিকে চিন্তা ভাবনা ছিল, অ্যাডমিনিস্ট্রেশনে আসবে, নানান রকম এইগুলো আলোচনাই বেশি হতো। আর আমি জানি যে যখন আমি স্যারকে যখন বলতাম যে ভালো করে
পড়াশোনা হোক, তার সাথে সাথে যেটা আমার বেড়ে গেল সেটা আমার কিন্তু পড়ার ডিউরেশনটা বেড়ে গেল। আমি যখন গ্রাজুয়েশন করলাম এবং স্যারের সাথে যখন আমার ইন্টিমেসি অ্যাজ ফ্রেন্ড বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমার মা অবাক হয়ে যেতেন যে মাঝরাত্রে উঠে আই ইউজ টু সিট ফর স্টাডি। মাঝরাত্রে উঠে আমি পড়তে বসতাম, কারণ আমার মাথায় এটা থাকতো যে যদি যদি অর্ঘ অর্ঘ join করেছে। অর্ঘ আছে, অর্ঘ দেখছি ভিডিও। থ্যাংক ইউ অর্ঘ। মানে আমি জানি না লাভ স্টোরিতে কি হয়, কিন্তু আমাদের লাভ স্টোরিতে যেটা ছিল, আমাদের যদি তোমাদের কথাটাই নিয়ে নিই যে লাভ স্টোরি, সেখানে স্পাইসি ছিল এটাতে যে স্যারের পড়ার ডিউরেশন বেড়ে গেছিল, স্যারের ক্যারিয়ার নিয়ে চিন্তাটা বেড়ে গেছিল, এবং চিন্তা করতে না স্যার এরকম হয় যে পুজোতে স্যার আসেননি। স্যার কিন্তু পুজোতে আমার সাথে ঘোরার জন্য আসেননি। স্যার কিন্তু পুজো সময় কলকাতায় থেকে স্যার জিআরই টয়েফেলের জন্য পড়াশোনা করেছে। এবং আমি রাত জেগে জেগে আমার যখন অনার্স চলছে, অ্যান্ড দেন আই সিকিউর ভেরি একটা ভালো মার্কস পেয়েছিলাম, তখন কিন্তু এফোর্ট অনেক বেশি দিয়েছিলাম, জানি না কেন, মেবি তখন ওই স্যার যেটা বললেন উই শুড রাইজ ইন লাভ, হয়তো সেটা। তো আমার মনে হয় যে তোমরা যেটা লাভ স্টোরি বলছো সেটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ ফ্রেন্ডশিপ স্টোরি। এবং আজকের ডেটে মানে কনভেনশনাল জায়গার বাইরে গিয়ে আমার মনে হয় আজকের ডেটে বিয়ের পরে এবং বিয়ের 15 বছর পরে, 16 বছরে আহ, আমরা পদার্পণ করেছি বিয়ের পরে। আমার মনে হয় এখন লাভ স্টোরি ইজ মোর ইন্টারেস্টিং। তোমরা যে লাভ স্টোরিটা বলছো, লাভ স্টোরি বিয়ের আগে একরকমের লাভ স্টোরি হয় দ্যাট শুড বি এনকারেজিং ইচ আদার, ইন্সপায়ারিং ইচ আদার, দ্যাট শুড বি অ্যাকচুয়ালি সাকসেস স্টোরি আমার মনে হয়। এবং তারপরে যেটা বিয়ের পরে লাভ স্টোরি শুড বিগিন আফটার ম্যারেজ। এবং আজকে ডেটে আমার মনে হয় দুটো ছেলে মেয়েকে নিয়ে মোটামুটি 15-16 বছর চাকরি হয়েছে, বিয়েও 15-16 বছর হয়েছে, আমরাও 40 পেরিয়ে গেছি, অনেকদিন হলো 43 পেরিয়ে গেছি দুজনেই, এবং একই সমবয়স্কই আমরা। এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের দিনে লাভ স্টোরিটা ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং এটা মানে দুই মোটিভেটার তোমাদের কাছে, তোমাদের তোমরা যেরকম ভাবে বলো, যেরকম ভাবে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা যে জায়গাটাতে দেখো, সেই জায়গাতে দুজন মানুষ একটা জীবনের স্ট্রাগল গুলোকে পেরিয়ে, বা এখনো প্রতিনিয়ত আমাদেরকে স্ট্রাগল করতে হয়, এবং সেই জায়গাটাতে থেকে একে অপরকে ভালোবাসা এবং ভালো থাকার অঙ্গীকার নেওয়া, যে আমি 60 বছর বয়সে, 70 বছরে পৌঁছেও আমি তোমাকে এরকম করেই ভালোবাসবো। এই I'm now getting emotional, but I think that is love story. তুমি 70 বছরে পৌঁছে বলতে পারবে যে আই লাভ ইউ তোমার ওয়াইফকে, বা তুমি তোমার হাজব্যান্ডকে। আই থিঙ্ক দ্যাটস দ্য লাভ স্টোরি, এবং সেই লাভ স্টোরিটা তৈরি করার এখন চেষ্টা করছি। আই ডোন্ট নো কতটা সফল হব। অনেক মানে জল পেরিয়ে, অনেক সমস্যা পেরিয়ে আজকের ডেটে যখন এই কথাটা বলতে পারি যে ইয়েস, আই থিঙ্ক প্রপোজিং ইন ফ্রন্ট অফ ইউ মাই ওয়াইফ দ্যাট আই লাভ ইউ সো মাচ, that takes courage. And being your motivator, being your philosopher, friend, and guide, I would like to say this thing to my wife that I love you so much. I think that's the expression of our love story. অর্ঘ স্যারও জয়েন করেছেন এখানে। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড জয়নিং। আর আর কি বলবে বলো? এবার মোটামুটি অনেকটা সময় হয়েছে গো আজকে, মানে ইট হ্যাজ বিন মানে আমাদের জীবনের সেরা মুহূর্ত বলবো। মানে অনলাইনে আমি আমি তো এত সেশন করেছি, বাট আজকের মতন এরকম স্পন্টেনিয়াস কোন সেশন আমি আজ পর্যন্ত করেছি বলে আমার মানে জানি না, করেছি কিনা, সেমিনারে হয়তো করেছি। বাট তোমাদের ম্যাডাম আলাদা শক্তি সবসময় আমাকে দিয়ে এসছে, এবং আজকেও সেটা দুজনে একসঙ্গে থাকার পরে আমার মনে হলো যে একে অপরের শক্তি যখন আমরা তখন এরকম ভাবি সেরাটা দিতে পারবো আর কি একসঙ্গে। এবং আজকে মানে আমরা দুজনে এত বেশি এনজয় করলাম তোমাদের এই সান্নিধ্যটা, সঙ্গটা, যে তোমাদেরকে কোনো মানে শব্দে সেটা বোঝানো যাবে না। তোমাদের প্রচুর প্রশ্ন আছে, আমি দেখছি অনেকে প্রশ্ন করছো, কিন্তু আজকের সেশনটা একটু আইস ব্রেকিং হলো। তোমাদের ম্যাডামকে প্রথমবার আমি অনলাইনে নিয়ে এলাম, ওকে ফ্রি করলাম, যাতে এরপরে আমাকে ছাড়াও আমি তো আসবোই মাঝে মাঝে, ও আসবে, আমরা দুজনে একসঙ্গে আসবো, মানে যাতে এরপরে ও নিজেও তোমাদের ক্লাস নিতে পারে। ঠিক আছে? এবং আরেকটা কথা জানিয়ে রাখি, সামনের 28 তারিখে তোমাদের ম্যাডামের জন্মদিন, 28 মে ইজ দ্য বার্থডে অফ তোমাদের প্রিয় ম্যাডাম।
ঠিক আছে, আগের থেকে আমাদের পক্ষ থেকে ম্যাডামকে একটা শুভেচ্ছা জানানো থাকলো। 28 তারিখে তোমাদের ম্যাডামের বার্থডে, সুতরাং ইটস হার বার্থ মান্থ, এই যেটা এখন চলছে। এবং আমি আজকে আর এই সেশনটাকে মানে বাড়াচ্ছি না, হয়তো ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা এই মুহূর্তে তোমরা শুনলে হাসবে যে আহ, সপ্তর্ষিনাগ দেবলীনা ম্যাডামেরও বাড়িতে তেল নুন চাল এ সমস্ত লাগে, এবং আমরা যখন সেশনটা শুরু করছিলাম ওই পাশ থেকে মাসি এসে, মানে রান্নার মাসি, সে বললো যে তেলটা না শেষ হয়ে গেছে, কালকে সকালে আর তেল থাকবে না, রান্না হবে না। সুতরাং আমাকে এই মুহূর্তে আহ শেষ করে, তোমরা যে বলছিলে না এই যে ঈশ্বর তুল্য ইয়ে, আমরা খুব সাধারণ মানুষ, এখন করে আমাকে একটু বাজারের থেকে তেল আনতে লাগবে বাড়িতে কালকের সকালের রান্নার জন্য। সুতরাং বেশিক্ষণ সেশন চললে সেটা বন্ধ হয়ে যাবে দোকান গুলো। সুতরাং থ্যাংক ইউ সবাইকে, জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো সবাই। সত্যি খুব ভালো থাকো তোমরা, অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এবং কথা দিচ্ছি, সিরিয়াসলি কথা দিচ্ছি যে আমরা মাঝে মাঝে এরকম একসঙ্গে সেশন করব। তোমাদের ম্যাডামের মোটামুটি জড়তাটা আজকে কেটে গেল, সুতরাং আমরা মাঝে মাঝে এরকম সেশন করতে থাকবো। যে আহ, এই কে বলছো, বৃষ্টি বলছে, ওর নাম নিলাম না, বৃষ্টি তো কুচবিহারের বাড়ি, তাই তো? বৃষ্টি, একদম তোমার সকলের নাম নেবো, অঙ্কিতা, হাসিনা, নিশা, বন্দনা, অদিতি, শ্রেয়সী, ইন্দ্রাশিস, বর্ণালী, সুপ্রদীপ, শ্রেয়সী, প্রত্যেকের কে আমাদের তরফ থেকে ভালোবাসা। রানী, মানালি, অরিন্দম, পূজিতা, তনুশ্রী, কণিকা, বুদ্ধদেব, সুমন, শ্রমণা, নিবেদিতা, প্রত্যেককে থ্যাংক ইউ। সাগরিকা, খুব ভালো থেকো, খুব ভালো মেয়ে প্রত্যেকে। সায়নদীপ, খুব ভালো। সুইগি জোম্যাটো করে নিন। আরে সুইগি জোম্যাটো না, বাড়িতে রান্না আছে, কালকের জন্য তেলটা লাগবে, আর সুইগি জোম্যাটোতে খাবার ভালো লাগে না গো, বাড়ির ডাল ভাত অনেক শান্তি, বাইরের বিরিয়ানি হম। সুতরাং খুব ভালো থাকো, ত্রিদেব খুব ভালো থেকো, নাজমুন খুব ভালো থেকো, ঋত্বিক খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি কথা দিচ্ছি, এবার আর ওই 2 মাস ওয়েট করাবো না, 1 মাসের মধ্যে আমরা আরেকটা লাইভ সেশন একসঙ্গে করছি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, অ্যান্ড আজকের লাইভ সেশনটা এখানেই শেষ করছি। গুড নাইট আমাদের।